আচ্ছা, নামটা একটু বলেন। জি, আমার নাম শামীম। শামীম, জি। কোথায় থাকেন? জি, আমি ঢাকা আদাবর থাকি। ঢাকা আদাবরে। ওকে, বয়স কত আপনার এখন? 24 বছর। সিক্রেটসে কেন আজকে নিজের জীবনের সিক্রেটগুলো বলতে যাচ্ছেন? জি, আমি যে অপরাধ করছি, যে আমার মতো যা কেউ অপরাধ না করে, আমি এই অপরাধের সাজা আমার মেয়ে মনে পাইছে, এটা আমার কাছে আপনার কাছে মনে হয় এটা? জি জি। ওকে, ঠিক আছে, আমরা একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুনি কেন আজকে আপনি সিক্রেটসে এসছেন। সেটা আপনার স্টোরিটা জানার পরেই আসলে অনেকেই ধারণা পেয়ে যাবে, আই থিঙ্ক। ওকে, বলুন। জি, আমাদের দেশের বাড়ি বোলা, তো আমাদের আলিয়াজা শিখদের বাড়ি। তো আমাদের সম্পত্তি ছিল অনেকেই, তো আমাদের বাড়িটা নদীতে ভেঙে যায়। তখন তো আমি একদম ছোট দুধের, তারপর দিয়ে আমার দাদা আর আমার বাপে মিলে জমিন কিনলো, এখানটা বাড়ি করে। আমাদের যে কিছু করবো এরকম কোনো অবস্থা ছিল না। তো তখন আমরা 3 ভাই বোন, সংসারে খুব অভাব। বাবা কি করতো? আমার বাবা মাছ ধরতো নদীতে। জেলে ছিল? জি। মোটামুটি বাবা বেশ কিছুদিন যাওয়ার পর আমি মোটামুটি একটু বড় হই, 7-8 বছর বয়সে কিংবা 6-7 বছর। তখন আমার বড় ভাই আর আমার আব্বু মাছ ধরতো। আচ্ছা। তখন আমি ওদের সাথে নদীতে মাছ ধরতে যেতাম। তো মাছ ধরতে যাতে কোনো পর্যায়ে আমার বড় ভাই আর মাছ ধরে না, উনি পড়ালেখা করে, আমার বড় বোনও পড়ালেখা করে, আমি আর আব্বু মাছ ধরি। তো বেশ কিছুদিন যাওয়ার পর আমি ফোলাফান নিয়ে মাছ ধরি। আচ্ছা, এটা কোন এলাকার গল্প, মানে কোন জেলায়? এটা ভোলা জেলায়। ভোলাতে? জি। ওখানে প্রচুর মাছ হয় নাকি? জি, মাছ হয়। হাওড় অঞ্চল আছে? জি জি। আচ্ছা, ঠিক আছে, বলেন। তো আমি মাছ ধরি, মাছ ধরার পরে মাছ ধরে আমরা গ্রামে বিক্রি করি। তো এমনি বেশ কিছুদিন জায়গা, তো আমি যেই কাম করি মানে সব বাপ মার হাতেই দিই, খুব পরিশ্রম হয়। তো একদিন হঠাৎ করে আব্বুকে বললাম, আব্বু দেশ তো থেকে কেউ কিছু করতে হয় নাই, আমি টাউন করুম। তো বড় ভাই বোন পড়ালেখা করে, আমি কিন্তু পড়ালেখা করিনি। টাউন করুন মানে হচ্ছে আপনি শহরে আসবেন? আমি শহরে আসবো। আচ্ছা। দেশে কেউ কিছু করতে পারে না, আমি শহরে আসবো। তো আমি ঢাকায় আগে আমি আমার খালার বাসায় আইসা 4 দিন বেড়াইছিলাম। তো ঢাকা সদরঘাট লঞ্চের ভিতরে তো বহুত কিছু আছে, লম্বা সম্বা বহুত কিছু আছে, জালমুড়ি এসে বহুত কিছু আছে। তো আমি 12 টাকা লঞ্চে খেয়ে ফেলি, আমার কাছে টাকা নেই, 1 টাকা ছিল। তো সদরঘাটে নামিয়া আমার খেলা আছে যে খালার বাসাটা এই বেরিতে গেলে একটা টাওয়ার আছে, 4 টাওয়ার আছে খালার বাসার পাশে। তো এই টাওয়ারটা দেখলে আমি মনে করি খালার বাসা অনেক দূর। তখন তো 12 টাকা গাড়ি ভাড়া, বেয়াদাস গাড়ি ভাড়া 12 টাকা। তো আমি সদরঘাট থেকে গাবতলি সুইচগেটের কাছে একটা হাইটটা এসে উঠি। তো লস সদরঘাটে ভরবো মানে ভিড়ে। তো আমি ওইখানে লঙ্গি দোকাসা দিয়ে হাঁটা দলাম, আমার কাছে তো টাকা নেই, আমি কিভাবে গাড়িতে আসবো। তো আইতে দিনের 11টা বেজে যায়। এখানে আসার পর দিয়ে খালার বাসার সামনে গেলাম, যাই দেখি খালার বাসা টালা মারা। আবার দোকানে আসলাম, আসার পর ওইখানে ওই সময় সিটি ছিল, সিটি চাইতো ওরা বসতে লাগা। তো সিটি চলতো, সিটি চাইলাম। দোকানদার বলছে, ভাই কী খাইবেন? আমি বলছি, ভাই আমার কাছে টাকা নেই, কয় উঠেন, পানি মারছে। আমি উঠতে গেলাম গিয়া, আবার খালার বাসা গেছি আধা ঘন্টা পর দিয়ে, খালার বাসা টালা মারা। তো যখন দিনের 12টার দিকে বাজে যাবো, তখন কয়েকবার গেছি মতন একটা লোক জিজ্ঞাসা করলো যে আপনি কার বাসায় আছেন? আমি বললাম যে এটা আমার খালার বাসা। আপনার খালার নাম কি, বাইর নাম কি? বললাম যে আমার বাইর নাম। কয়েক ওরা তো এখানে থাকে না, ওরা এখান থেকে চলে গেছে। কই চলে গেছে একটু দেখাই দিবেন? আসেন আমার সাথে আসেন। উনি যে বাড়িতে খালায় থাকতো ওই বাড়িটা আমার দেখাই দিছে। ওইখানে আমি গেলাম, যাই দেখি বললাম যে এই জায়গায় আমার বাড়ির বাসা কোনটা, বেলাল আমার বাড়ির নাম, খালতো নাম। তো বললো ওইটা আমার বাড়ি। যাই দেখি ওই রুম টোটাল আমার। তো ফার্স্টে একটা রুমের জিজ্ঞাসা করতে গেলাম যে ওনারা কোথায় গেছে জিজ্ঞাসা করবো। তো যাই দেখি আমার একটা ছোট্ট খালতো বোন লুডো খেলতেছে। তো আমি বাইরে দাঁড়িয়ে রইলাম, ও আমাকে জিজ্ঞাসা করলো না যে কেমন আছে। আমি জিজ্ঞাসা করছি ভালো আছিস? কয় ভালো আছি। ও আমার জিজ্ঞাসা করে আমি ভালো আছি কিনা। আমি ভাই 1 ঘন্টা দাঁড়িয়ে রইলাম ওইখানে। ও আমাকে বললো না যে ঘরে যাবি কি, ভাই এই ঘরে আয় কি, আসা বিষয় কিচ্ছু বললো না। আমার ছোটো তো খালার বাসায় খালার 3টা মেয়ে থাকতো, আর খালতো ভাই একজন, আমার বড় ভাইও থাকতো ওই জায়গায়। এমনকি একটা বেসালা মেয়ে হইতো। মোটরা পরিবার সহ 7 জন থাকতো এক বাসায়, এক রুমেই। তারপর দিয়ে আমি দাঁড়াইলাম ওইখানে। আমার কিন্তু ফ্যাটের বুক, প্রচুর ফ্যাটের বুক, কারণ হের আগের দিন সকালে ভাত খেয়েছি, ফান্তা ভাত দুপুরে খেলাম, ভাতের মার রাত্রবেলাও খাইনি, সকালেও খাইনি, আমি তো দুপুরে দিতেছি। তো লাঞ্চ হয়ে গেল, লাঞ্চের টাইম সবাই বাসায় আসবে। তো সবাই বাসায় আইছে ভাই, বাসায় সবাই ভাত খেলো, আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু দাঁড়ায় তারপরে আমার খালাও বললো না যে তুই ভিতরে, কেউ বলো না। আমার ভাইও কিন্তু ওই সময় লাঞ্চে আসেনি, ওই দিন আসেনি। তো ওই খালতো বোনটি কিন্তু ছিল, এখন আমার একটা খালতো বোন আমার ভাবি লাগে, বড় ভাইয়ের বউ, বড় খালতো বোনটা। তো ও বলে না যে ভিতরে আস, কেউ বলে না ভাই, আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি। কি ভাই ফ্যাটের বহে ভাই এত মানে খারাপ লাগছে কি বলুম কি ভাই। তারপর তো ভাই 1 টাকা ছিল, ওই 1 টাকা দিয়ে একটা সন্দেশ খেলাম, সন্দেশ বিক্রি করে দোকান থেকে একটা সন্দেশ খেলাম। তো ভাই সন্দেশে কি ফ্যাট বাড়ে, একটা সন্দেশে। তো ভাই খুব খারাপ লাগলো। তো ভাই রোড দিয়ে হাঁটতেছি, মানে একটা কাজের ব্যবস্থা করবো আর কি। তো আমার তো কিছু খাওয়া লাগবো। তো ইট টানে মাইসে দিই। তো বললাম ভাই আপনাদের এখানে লোক লাগবো, তুমি তো ছোটো মানুষ, কাজ করতে পারবো না, তো আসো আমাদের সাথে কাজ করবো। তো এখানে ভাই কাজ করি, 10 টাকা দিছে আমার ভাই, কত কাজ করছি ইট উঠে দিছি ওদেরকে। তো আমি ভাই ফুরি খেয়েছি ওই টাকাটা দিয়া। তো ভাই সন্ধ্যার পর বাসায় আসলাম, আসার ফাঁকান দেওয়া সবাই তো ভাত পানি খাইবো। তো ভাই আমার বাদ দিছে ভাই, আমার খেয়াল আছে
ফান্দা বাদ দিছে আর কি জানি বাজে দিছে ভাই, ভাত খেতেছে আর ভাই চোখের পানি ভাতের ভিতরে সব পড়তেছে, কষ্ট ভাই। তারপর ভাই রাত্রেবেলা এখন থাকার জায়গা নেই, আমার কই রাখবো ভাই, আমি বাড়তির লোক। তো ভাই আমার খালতে ভাই আমার প্রচুর গালাগালি করে, কি আরে ডাকাইছে সে, ডাকা কি মানুষ একজন সমস্যা হলে কি ডাকায় পড়তো না, এটা কি মানে হোটেল দিছিনি এই সে বিভিন্ন কথাতে বললো। তো ভাই আমি কি করবো, আমি তো ছোটো মানুষ। তো আমার ভাইও ভাই আমার 10 টাকা দেয়নি, আমার আপন ভাই ছিল যে কাজ করে উনি, ও আমার 10 টাকা দেয়নি। তো ওইখানে আমার মামাও ছিল ভাই পাশের বাসায়, তো আমার নিয়ে এক বাসায় ভাই রাত্রে থাকার ব্যবস্থা করে দিল। সকালবেলা ভাই আমি কাজের সন্ধানে বাইরে গেলাম। তো ভাই এক জায়গায় কাজের কথা বললাম মোহাম্মদপুর, তো ওইখানে আমি কাজ কাম করি বেশ কিছুদিন, কাজ কাম করার পর কিন্তু ওইখানে আমার বেতন দেয় 100 টাকা। 100 টাকা বান্ধব মোটামুটি ভালোই চলতেছি, যা পাই সব খালারে নিয়ে দিয়ে দিই, আমার খরচটা রেখে সব খালারে দিয়ে দিই। তো ভাই রাজমিস্ত্রি কাজ করলে ডেগা পাওয়াত পাইলে মানে সিমড়ে খেয়ালে। তো ভাই আমি লাঞ্চে খাইতে এলে ভাই 8টাই, তো আমার ভাই জোতা ভাই রক্তে বেরিয়ে যায়, ঠ্যাঙে এত ফুট হয়ে গেছে। তো ভাই অনেক কষ্ট হয়। তারপর আমার এক দাদা ছিল, উনি বললো তুই এই জায়গায় কাজ করস, তোর আরো 20 টাকা বেতন বেশি দেবো, চল রামপুরা যাবো, রামপুরা কাজ আছে। তো রামপুরা কাজ করি। তো আমার কাকা থাকে এবারে বাংলা মোটর, তো বললো তোর কাকা এই জায়গায় কিন্তু চাকরি করে। আচ্ছা। তো দাদারা বললাম ঠিক আছে তাহলে ল একসম যাই। তো দাদারা নিয়ে গেলাম, কাকা আমার সাথে কথা দিয়ে বললে 1000 টাকা দিল আমার অবস্থা দিকটা, 1000 টাকা দিলে এখন দাদার ওইখান থেকে 500 টাকা দিতে হবে, দাদারে 500 টাকা দিতে হবে, উনি মানে জায়গা চিনেছে এর জন্য, জি, ওনাকে 500 টাকা দিতে হবে। তো ওনাকে 500 টাকা দিয়ে দিলাম, এমনি ভালো চলতেছে। বেশ কিছুদিন পরে আমি কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিই, কুমিল্লা যাবো ওই যে জায়গায় কাজ করছিলাম। জি। তো সেইখানে কাজ করছি বেশ কিছুদিন, কাজ করার পর থেকে আমি চলে গেলাম চট্টগ্রাম। চট্টগ্রাম যাই হোক প্রায় 7-8 মাস ছিলাম, থাকার পর আমি ঢাকা আসি। ঢাকা আসার পরে মনে করেন যে আমি কাজ কাম করতেছি, করার পর দিয়ে আমি মেস্তুরি হয়ে গেলাম। মেস্তুরি বেশ কিছুদিন পর দিয়ে আমি ফোরম্যান চাকরি পাই এলাম, ভালো একটা ফোরম্যান রিচার্জ। হ্যাঁ ফোরম্যান মানে সাইডের দায়িত্ব হিসাবে পাইলাম, আচ্ছা, ছোট বয়সী কাজ কাম ভালো দিকা ফোরম্যান হিসাবে পাইলাম, বড় কোম্পানি সাইডই। তো কন্ট্রাক্টর ভালো হইতো, আমার সবাই ভালো হইতো। তো এখানে ভালোভাবে চলা অবস্থায় আমাদের সাইডের ভিতরে কিছু ফলোয়ার ছিল, মানে সাইডেই টাস খেলতো। তো সেইখান থেকে আমি মানে ওদের সাথে টাস খেলতাম, মানে যা কামাই করতাম ওইখানে দিয়ে দিতাম। আচ্ছা। তো এইখানে আবার আউট কিছু দান্দা মান্দা হইতো, মানে যখন যা লোক কাজ করতো 8 জন বলতাম 10 জন, এখানে 2 জনের টাকাটা কিন্তু আমি পাইতাম, এই 2 জনের টাকাটা ওইখানে টাস খেলে দিয়ে দিতাম। তো যাক এখানে দিয়ে দিতে পরে মানে খুব খারাপ লাগলো যে এখানে থাকলে মনে হয় আমার জীবন আর কিচ্ছু হবে না, কারণ এইখানে যেই অবস্থা জুয়া খেলার অবস্থা, তো এইখানে তো আমি থাকতে পারবো না, আমি ভালো এক জায়গায় যা ভালোভাবে থাকবো। তো গেলাম ভাই কুমিল্লার কাজে গেলাম। তো ভাই ওইখানে কাজ কাম করতেছি খুব ভালোই। তো এক জায়গায় কাজ করার অবস্থায় একটা মেয়ের সাথে আমার সাথে পরিচয়, কাজের মাধ্যমে পরিচয়ের পরে মেয়েটা আমাকে বললো যে আমার কিছু সিম দিতে পারবেন। আমি বলছি কি করবেন আপনি, আমার ঘরে একটু কাজ আছে, তো কাজটা করে দিন। তো কাজটা করে দেওয়ার কিন্তু ওনার সাথে আমার সাথে মোটামুটি পরিচিত হয়ে যায়। তো ওনাকে বললাম যে আপনার খুব ভালো লাগছে আমার, দেখেন আপনার সাথে বয়সে আমি অনেক বড়, ঠিক আছে, আর এই ধরনের কথা দিয়ে বললেন না, আমি একটা ছেলের সাথে সম্পর্ক করি, আমার একটা বান্ধবী আছে, ওর নাম্বারটা আপনার নিতে পারেন। তো ও কুমিল্লা এই ফিজের চাকরি করতো। তো নাম্বারটা নেওয়ার পর কিন্তু ভাই ওর সাথে আমি কথা বললাম, কথা বলার পরে ও আমার সাথে প্রথম কথা বলতেছে না, বলছে আমি বলছি আমার বাড়ি ভোলা, ও বিশ্বাসী কেন, বলছে ও মনে করছে আমার বাড়ি কুমিল্লাই। তো আমি ওর সাথে প্রায় 1 মাস কথা বলি, কথা বলার পর মোটামুটি নরম হওয়ার পরে আমি এখন যা কামাই করি তার অর্ধেকই মোবাইলে বুঝালি, ওর সাথে শুধু কথা বলি। তো কথা বলতে বলতে আমার এমন মনে হয়েছে যে এই পৃথিবীতে ওর চেয়ে সুন্দর কোনো মেয়ে নেই, আর ওর চেয়ে ভালো কণ্ঠের কোনো মেয়ে নাই, ওই সবচেয়ে থেকে ভালো। তো ভাই মেয়েটার সাথে আমি একদিন দেখা করলাম, দেখা করার পরে মেয়েটা আমাকে বললো মোটামুটি ভালোই কথা হতে বলার ফাঁকেন, বেশ কিছুদিন কথা হতে বলার ফাঁকেন মেয়েটার যে প্রথম দেখার দিন 2 লিটার জুস, 4টে স্পিরিট, কিছু খাবার দাবার কিনে দিলাম। তো কিনে দেওয়ার পরে মেয়েটা একদিন আমাকে বললো আমি বাড়ি যাবো। তুমি কবে বাড়ি যাবা? কালকে সকালে বাড়ি যাবো। তো আমি সব কাজ কাম সারিয়ে দিলাম, ও বাড়ি যাবো। তো সকালবেলা আমি যে 7টা বাজে বসে রয়েছি, ও কখন বাসার থেকে বের হবে, ও বাড়ি যাবো, ওকে আমি গাড়ি তুলে দিয়ে আসবো। তো কি ভাই ও সকাল থেকে মনে করেন 12টার মধ্যে খালি বেরই হইতেছে, কিন্তু বের হয় না বাসার থেকে। তো এক পর্যায়ে আমি শেভ করতেছি, শেভ করা অবস্থায় আমার মোবাইলে 3টা ফোন আইছে। তো আমার তো মানে মন টানতেছে, ও মানে ফোন করলো আমার মোবাইলে, আমার কাকায় 3টা ফোন দিছে। ফোনতে লাস্টের ফোনটা আমি রিসিভ করে বলতেছি তুমি কোথায়, কারে কাকারে বলতেছি তুমি কোথায়, কাকা তো পুরো ব্যাক করলে এগুলো কিরে হয় আমার, কি তুমি কোথায়, আমি কাকা আমার বলতেছে আমি আমার মানে কাকার নামটা বলো। তো বলার ফাঁকেন আমি বলছি ফোন রাখেন কই আমি দেখি ওর 2টা ফোন আসছে আমার মোবাইলে। তো ভাই ওর মোবাইলে ফোন দিয়ে মোবাইলটা ভাই বন্ধ, ভাই যতটি অটো স্ট্যান্ড আছে, সিএনজি স্ট্যান্ড আছে, সব জায়গায় ভাই আমি টোকাইলাম, ও নাই, ওর মোবাইল বন্ধ। আমি ভাই খালি দৌড়াইতেছি, পাগল হয়ে গেছি, ও মানে চলে গেল ভাই। তো ভাই ও 2টা বাজে আমাকে ফোন দেওয়া বলে আমি তো যাই নাই, আমি কিছুক্ষণ পরে যাব, তুমি আমাকে কিছু টাকা দিতে পারবা? তো ভাই আমার কাছে 4000 টাকার মতো ছিল, আমি তো ফোরমানি করি এই জায়গায়। তো আমার কাছে এই টাকাটাই 4000 টাকা আছে। তো আমার রুমে আরো 3টা বেসালা ফলাফাইন থাকতো, ওরা আমার সাথে কাজ করতো, দেশি ফলাফাইন। তো ওদেরকে বললাম ভাই তোকে কেন কত আছে, ব্যাকটেরিয়া দিয়ে লাগবে আমার। তোরা
একসাথে চলাফেরা করে খুব ভালো মানুষ আমি। তোর আমার সব টাকা দিয়ে দিল, ওদের কাছে যার কাছে 2000, কেউ কাছে 1200, 1000 সবাই দিয়ে দিল। তো আমি বাড়িওয়ালার কাছে বললাম আমার 10,000 টাকা দেন। তো বলছে তুমি এই সময় টাকা দিয়ে কী করো? ওকে আমার লাগবো। তখন তো বাড়িওয়ালা আমাকে 5,000 টাকা দিল। মোট আমি 14-15,000 টাকা তোর কাছে আমি নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে ওকে বললাম তোমার কয় টাকা লাগবে? ও বলছে আমার 200 টাকা লাগবে। ভেরি গুড, ভেরি ইন্টারেস্টিং থিং। দেখুন রেশিওটা, ভালোবাসার পরিমাণটা দেখেন, এটাই হয় মানে যখন কেউ ওকে ভালোবাসে মানে সর্বোচ্চতম নিয়ে তার জন্য প্রিপেয়ার থাকে। ওর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তাই হয়েছে। ওই দিক থেকে 200 টাকা ছিল, ওটা হতেই পারে। হ্যাঁ, তখন তো 200 টাকা ছিল। আমি বললাম 500 টাকা নাও, তোমার জন্য আমি অনেক টাকা আনছি। বলছে না আমার এত টাকা লাগবে না, তুমি আমাকে 200 টাকাই দাও। তো ভাই 200 টাকা দিলাম। মেয়েটাকে আপনি ভালোবাসতেন, খুব। পাগলের মতো ভালোবাসতেন। হ্যাঁ, ওর চেয়ে সুন্দর পৃথিবীতে কোনো মেয়েই হয় না। আচ্ছা, আর ওর মতো ভালো কণ্ঠ কেউ নেই আমার কাছে মনে হয়। কথা বলে আপনার এই অবস্থা হ্যাঁ, হয়েছে। ওর সাথে এখন ফেস টু ফেস কথা বলতেছি। জি। তো পরে ভাই ও আমাকে বললো আমি বাড়ি যাবো কিছুক্ষণ পর, তুমি কি আমার সাথে যাবে? আমি বলছি হ্যাঁ যাবো। শুধু মিশা আমাকে আশা দিছে। আমি বলছি যে আপনি এসেও আমার জন্য মানে নেই। তো আসলো, আমি বললাম আমানছো? আমি তো ভাই গাড়ি থুয়েছি বলেন। তো ভাই আমার না হলে যাও, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। তো ভাই ওকে আমি এতটা ভালোবাসি যে ওর মানে শিফট বাই শিফট ডিউটি ছিল। 6টা থেকে দিনের 2টা, 2টা থেকে রাত 10টা, রাত 10টা থেকে ভোর 6টা। তো ভাই ও 6টা বাজে অফিসে যাবে। ইভিজেটের ভাই এই গেটের তো এই গেট আইতে ভাই আধা ঘন্টা সময় লাগে ভাই, আধা ঘন্টা না লাগে 25 মিনিট লাগে, এত বড় ইভিজেট কুমিল্লা। তো ভাই 2 নম্বর গেটে ভাই, আর 1 নম্বর গেটে আমি দিয়ে আসতাম প্রতিদিন ভোর 5টা বাজলে ভাই আমার ঘুম ভেঙে যেত। শীতকাল ছিল ভাই। তো ভাই ওরে আমি বাসার সামনে যা দাঁড়ায় থাকতাম, ওর কোয়ার্টার ছিল, কোয়ার্টারের সামনে দাঁড়ায় থাকতাম ভাই। ও বাসা থেকে 8:30 বাজলে বের হইতো। এই শীতকালে নিয়ে ভাই ওরে 6টা বাজে দিয়ে আসতাম। দিয়ে আবার ভাই আইসে একটু ফিটটা লাগানোর সাথে সাথে ভাই দেখতাম 8টা বাজে যেত, আমার কাজ করতো। তো ভাই 8টা বাজে আমি কাজে লেগে ভাই দিনের ব্যাকে 1:20-15 বাজলে ভাই খাইতে যাইতো গিয়া। আমি ভাই খাইতে যাইতাম না, কি আরে আমি যাবো 1:40 যাই আমি অফিস থেকে ওরা নিয়ে আসতে হয়ে যেত। তো ভাই অফিসে যাই আসার পরে ভাই আমার আর টাইমটা ভাই থাকতো না। ওরা ভাই এরকম কন্টিনিউ ভাই দিয়ে আসতাম নিয়ে আসতাম, কিন্তু ভাই কখনো ওর দিকে ভাই খারাপ মনে তাকানি ওর হাত দুরা যে নরম না শক্ত ভাই ধরেও ভাই দেখিনি, যদি ও মনে কষ্ট হয়। তো ভাই লাঞ্চে ভাই কতদিন যে ভাত খাইনি ভাই, যা বলার বাইরে, কারণ সময় পেতাম না। তো অফিসে যাইতে যাইতে ভাই সময় শেষ, মাইসে তো ভাত খেয়ে রেস্ট নিত, আমি তো রেস্ট নিতাম। আমি ভাই সকালেও ভাত খাইতে পারতাম না, কি আর আমার টাইম নেই। আমি একটা বন খাইয়াই যাইতাম কাজে। আপনার লাঞ্চের সময় ও তো ছুটি হয়ে যাবো, ও টানতেও। তো ভাই এমন একটা সময় গেল ভাই, মানে সবাই রাত্রেবেলা তো আদিন ওর একটা মাজার আছে ভাই, ওইখানে ভাই ওর জন্য ভাই অনেক দূর ভাই, 70 টাকার মতো গাড়ি বেড়া কুমিল্লা থেকে ভাই, ওইখানে যাই মানত করছি ওর জন্য ভাই, ও যে ভালো থাকে। তো ভাই ও ভাই যেও বলতো ভাই আমি ওইভাবে চলতাম ভাই, এত ভালোবাসা ফেলাইছি ওরে ভাই যেটা বলার বাইরে ভাই। বিরতি নেব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। আপনারা যদি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তবে আমাদেরকে ফোন করবেন 09611904 আমরা একেবারে ব্যাকগ্রাউন্ডে আছি। এরপরে কি অপরাধ সে করে সেটা দেখাবো, এবং পরিণতি অফকোর্স। প্রতিটা এপিসোডেই আমাদের প্রত্যেকটা গেস্ট যারা এখানে অপরাধ বলেন, যারা ভুল বলেন, তাদের পরিণতি কি হয় জীবনে সেটা তারা বলেন। এটার কারণ একটাই, যাতে করে আপনারা তাদের মতো করে ভুল না করেন। এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে, এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 0961001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি। আর যে পেজটি আছে আর যে কিবরিয়া নামে, প্লিজ কানেক্ট হবেন এবং ওখানে লাইক দিয়ে দেবেন। হ্যাঁ, তারপরে সেখান থেকে ওর জন্য মানত করে আসলাম। ও ভাই এখন তো আমার কাছে শুধু টাকাই চাইতেছে, কয়েকদিন পর পর টাকা আছে। তো ভাই ওর জন্য আমি 10,000-12,000 টাকা এক লগে দিয়ে দিই। তো ভাই একদিন ও আমাকে বললো ভাই কাঁঠাল খাবি। তো ভাই কাঁঠালের আম খাবে বললো, যে আমার বান্ধবীরা বলছে আজকে কাঁঠালের আম খাবে, তুমি কি কাঁঠাল আম কিনে দিবা? তো ভাই আমি যে একটা দোকানে ভাই যত কাঁঠাল আম আছে সব কিনে নিলাম ভাই। আমার সাথে লোকজন আসলে কাজ কাম করে, ওদেরকে নিয়ে গেলাম। যা ভাই একটা দোকানে ভাই কত হয়েছে, 3800 টাকা দিয়ে দিলাম। 3800 টাকা সব নিয়ে গেলাম ওর বাসার সামনে, নিয়ে দিয়ে আসলাম। ও যদি ভাই বলতো যে মানে যা চাইবে আমি না বলতাম না। তো ভাই কোনো এক ফলে ওর সাথে সম্পর্ক যখন তো গভীর হয়ে যায়, তখন তো ভাই আমি বললাম আমি তোমাকে বিয়ে করবো। ও আমাকে বললো দেখো তোমার বাড়ি বলো, আমার বাড়ি কুমিল্লা, তুমি আমাকে বিয়ে করতে হইলে।
ও কি কাজ করতো? ও চাকরি করতো কোথায়? ইপিজেডে, গার্মেন্টসে। এখানে একটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে যে মেয়েটার বয়স তো আপনার বয়সের চেয়ে কম ছিল। হ্যাঁ, আপনি যখন ওকে বিয়ে করতে চাইলেন তখন বয়স কত আপনার? আমার বয়স তখন 17 যে 18তে পড়বে। চিন্তা করে দেখুন, 18 বছর। খুবই খুবই অল্প বয়স, এবং এই বয়সের প্রেম এরকমই হয়। হ্যাঁ, মেয়েটার বয়স তো আরো কম। হ্যাঁ, মেয়েটা বয়স আরো কম। তো ওকে বলার ফাঁকাতে বললো, দেখো আমি তো কুমিল্লার মেয়ে আর তুমি তো বোলার ছেলে, তো তোমাদের সাথে আমার সাথে তো মানে খুব মজা করছি, তোমার সাথে আমার সাথে মজা করতে খুব ভালো লাগছে, তোমার সাথে আমি মজা করছি, তো আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আর যদি বিয়ে করতে হয় তাহলে কুমিল্লা শহর আমাকে একটা বাড়ি করে দিয়ে তুমি। তো বললাম আমার কাছে এত টাকা নেই, কুমিল্লা বাড়ি করবো। কয় তাহলে আমার সাথে তুমি বিলে দাও। এই কথাই বললো মেয়েটা। হ্যাঁ, তো আমি তো ওরকম বলতে পারি না। তো কতদিন যে ভাই বালিশ ভিজেছি কানতে কানতে, যা বলার ভাই রাত্রবেলা ঘুমাইতে পারি না। তো ভাই আমি কোনো এক পরে যাচ্ছি, চিন্তা করলাম আমরা একটা হসপিটাল গেলাম, কুমিল্লা শহর বড় একটা হসপিটাল। যাই ওখানে কিছু লোক ছিল পরিচিত, তাদের সাথে যোগাযোগ করলাম যে ভাই আমার একটা কিডনি বিক্রি করবো, দেখেন 5-6 লাখ টাকা পাওয়া যায় কিনা। বলছে কি করবো টাকা দেয়। বললাম যে ভাই লাস্টে দিয়ে ওরা জিজ্ঞাসা করছে টাকা দেয় কি করবো। তখন তো বললাম যে ভাই আমি একটা মেয়েকে কুমিল্লা শহর ভালোবাসি, ওর জন্য একটা বাড়ি করতে হবে, আর কিছু জায়গা কিনবো একটা বাড়ি করার মতো, যে টাকাটা হয় গ্রাম অঞ্চলে এরকম, যেহেতু 3-4 লাখ টাকার ভিতরে জায়গা কিনবো আর 2 লাখ টাকার মধ্যে একটা বাড়ি করবো। তো তারপরে আমার সাথে বিয়ে হবে, তার আগে বিয়ে হবে। তখন তো ভাই ওইখানে আমার ওরা গালাগালি করে, তুমি মিয়া পাগল হয়ে গেছো, এই সেই এটি কি কও। তো ওরা আমাকে বহুত ধরনের গালাগালি করে ওরা আমার বুঝ দিছে, আমি কিন্তু ভাই বুঝটা লইতে পারিনি। যাক ভাই, তারপর দেয়া ও আমাকে ভালোবাসবেই না, ওর জন্য বাড়ি করতে হবে, তখন তোর ব্যাংকে 10 লাখ টাকা দিতে হবে, ওকে 10 লাখ টাকা দিতে হবে যে কোনো একটা। ওই বাসা যায় এমন কান্দতেছি, মানে মনে যে আমার সব মরিয়া গেছে। তো আফেও লাগলো কান্দতেছি, মানে আমার দুঃসম্পর্ক সাথে উনিও কান্দতেছি, কান্না কাটটা অন্তত সবাই কান্দতেছে, আমার বাইক নিয়ে কান্দতেছে, বাইক নিয়ে আছে দূরে, ওরও কান্দতেছে আমার লগে। আমি কানতে কানতে আমার চোখ মুখ সব ফুলে নিলাম। তারপর দা বলতেছে, বাইক ফোন দিল যে সাইছে মা ওরে আমরা বাইক নিয়ে আসি, ওর তো বেশি সমস্যা, ওরে বাইক নিয়ে আসি। তো ভাই সেখান থেকে আমাকে নিয়ে যায় বাড়িতে। বাইক নিয়ে যাওয়ার পর কিন্তু মনে করেন যে আসলাম। তো আসার পর কিন্তু আমি স্বাভাবিকভাবে মোটামুটি সুস্থ হয়ে গেলাম। সুস্থ হয়ে যাওয়ার পরে ওর সাথে আর কথা বলি না। আমি কুমিল্লা শহর কাজ কাম করতেছি, ও ভাই আরো 10-15 ফোলাফোন লাইফিং করে ভাই, পরিচিত হয়ে গেছি যখন থেকে তারপরে জানতে পারলাম ও আরো বাজে ফোলাফোন মিলামেশা করে, মানে খারাপ কাজ কাম করে। আমি তো ভাই বুঝতে পারিনি, তো তো কখনো আমি হাত দুটো ধরিনি, ওকে তো শুধু আমি মন থেকে ভালোবাসতাম। যাক মোটামুটি ভালো। তো এখানে আমি কুমিল্লা শহর কাজ করতে করতে কাজ পাইতেছি, জুয়া খেলতেছি, কাজ পাইতেছি, দিন হলে কাজ কাম করাই, রাত হলো জুয়া খেলি। এই জুয়ার মধ্যে হঠাৎ করে চলে গেলেন? জুয়া ঢাকা খেলতাম আগে, দেশেও খেলতাম, কাইট খেলতাম দেশে খেলতাম, বড় বড় মানে লোকের লাগে খেলা ফেজা টাস খেলতাম দেশে। তো এইখানেও খেলা হয়, কুমিল্লা শহরে খেলা হয়েছে, টাস খেলতাম, শুধু টাস খেলতাম। তো টাস খেলা অবস্থা মোটামুটি টাস ওই প্রেম করছি যখন, তো তখন তো টাস টুস খেলি নেই। তো টাস টুস খেলতে খেলতে মোটামুটি মানে একদিন যায় একদিন আসে, এরকম হয়েছে। দৈনিক 1,000-2,000 ইনকাম হয়, তো সব যাইতে গেছে, যাইতেছে। তো এমনি এমনি করতে করতে তো কোন এক ফলে কুমিল্লা শহরের এক টপ নেতার সাথে আমার সাথে পরিচয়। কুমিল্লা শহর টপ নাম বললো, অনেক কিছু নাম বলতে চাই না। তো উনি আমাকে বললো যে আমার একটা কাজ আছে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে, ওইখানে কাজটা করতে পারবি? আমি বলছি হ্যাঁ পারবো। তাহলে তোরা যা দেখে কাজটা। তো ওনার সাথে প্রথম একদিন যা কাজ কাম দেখে আসলাম। পরে উনি আমাদেরকে ওইখানে সেট করে দিল, ওইখানে পুলিশের মাধ্যমে সেট করে দিল। তো ওইখানে থাকতেছি, ওইখানে ইট বালি মানে মোটামুটি ইত্যাদি যা লাগে মাল সামানা যা কিনা লাগে সবই আমি কিনতাম, আর লোকজনের টাকাটাও আমি নিজে দিতাম। তো ওইখানে মনে করেন যে মোটামুটি ভালো ধান্দা হইতো আমার। ভালো ধান্দা বলতে মানে খুব ভালোই, মানে দিচ্ছে 50 বস্তা সিমেন্ট কেনা লাগবো, ওই জায়গায় আমি 30 বস্তা কিনতাম। মানে এখানে আমার টাকা থাকতেছে, 20 জন ফোলাফানি কাম করে, আমি যদি বলতাম ভাই 25 জনই, কারণ ওইখানে চেক দেওয়ার মতো কেউ নেই। উনি তো ভাই থাকতো কুমিল্লা শহর, নেতা থাকতো কুমিল্লা শহর। তো ভাই বলতো টাকা বিকাশে ভাড়া দিত। তো আমার 4-5টা সিম ছিল, সব ট্রেনে বিকাশ ডাচ বাংলা বড় ছিল। তো উনি আমাদের টাকা দেয়, ওইখানে টাকা দেয়, আর আমি টাস খেলতেছি আর ক্রিকেট খেলাবাজি লাগাই ভরপুর। 10 বস্তা জুয়া ধরতেছেন? জুয়া খেলতেছি, দিতেছে আমার লোক কাজ করতেছে 30 জন। আমি বললাম ভাই কাজ তো করতেছে 40 জন, আজকে অনেক কাজ হয়েছে। ভাই শুধু ভাই আমরা ছোট মানের লোক, ভাই ছিল বড় মানের লোক। ভাই জিজ্ঞাসা মানে বলতো যে তুই চুরি কর, সেটা আমি জানি, কিন্তু তুই কাজটা করাবি ঠিক, তুই নিজে করবি না, কিন্তু লোকজনের এত কাজটা সেরকম করাবি। আমি জানি তুই টাকা মার, কোনো দুঃখ নেই আমার, তুই মার। তো কাজটা আমার ঠিকছি, তো আমিও কাজটা বাইর করতেছি ভালো মতন, শ্রম দিতেছি। তো ভাই শ্রম ভাই দিতে প্রথম কিছুদিন দিছি, পরে ভাই শ্রমটা দেওয়া হয়নি। কেন আমি দিনও ভাই টাস খেলতাম, যে সত্যি কথা ভাই জানা আছে, দিনও টাস খেলতাম। তাও টাস খেলতাম ভিতরে। একদিন এসপি সাহেব আমাদের কোয়ার্টারে ঢুকে যায় সরাসরি। তারপর তো যে অবস্থায় ছিল সেই অবস্থায় মানে সে হয়েছে কেউ টেবিলের তলায়, তো একজন একদিকে। তারপর ওইটা বললো যে তোমাদের এখানে থাকা যাবে না, এটা লোক আসতেছে এখানে। আচ্ছা ঠিক আছে স্যার, যাক ভালোই। তারপর দেওয়ার ভিতরে টাস খুব কম খেলা পড়ে, তো বাইরে যা টাস খেলতাম, টাকা আমার কাছে ভরপুর টাকা। তো বাইরে যা টাস খেলতাম, টাস খেলার পর দিয়ে মানে গ্রামে যা টাস খেলতাম দূরে। আমার কাজ এখানে, ভাই ফোন দিলে তো আত্ম কাঁপতো, কি বলতাম
ভাই বসতে পারতো ওটা, তো বসতে পারলো ভাই, কিছু করতে পারতো না কেন ভাই, কুমিল্লা শহর, ওইখানে কাজটা আমি করে অর্ধেকের বেশি হয়ে গেছে। তো এর ভিতরে আমি বাড়ির যাই, বাড়ির যাওয়ার পরে আমার কাছে ভালো টাকা আছে মোটামুটি। তো বাপে বললো যে তোর জন্য মেয়ে দেখতেছি, বিয়ে করবি? আচ্ছা দেখো। তো এখানে রমজানি দিনে জানি কুরবানিতে পরে মেয়ে দেখা হলো, খেয়াল নাই। তো মেয়ে দেখার 2 দিন পরে বিয়ে হলো। তো বিয়ের দিন রাত্রেবেলায় আমাকে ফোন করছে ভাই, কুমিল্লা থেকে ভাই ফোন করছে, ফোন করে বলতেছে তুই কোথায়? আমি বললাম ভাই আমি তো বাড়িতে বিয়ে করছি। কয় দেখ এখন তো তুই বিয়ে করছিস ভালো কথা, কিন্তু বাড়িতে তো সময় নষ্ট হয়ে যেতেছে, তো তুই কালকে চলে আয়। তো এখন তো যদি আমি টাকা যদি রাখতে হয় তাহলে বাইরে ওখানে চলে যেতে। তো আমি রাত্রেবেলা আমার গায়ে হলুদ, আমি গায়ে হলুদ দিয়ে সকালবেলা চলে যেতেছি ভাই। সকালবেলা আমি ওখানে চলে গেলাম, চলে যাওয়ার পরে ওইখানে কাজ কাম করাইতেছি ভালোই। তো আমার ওয়াইফকে আমি সময় দিতে পারতেছি না, ফোনের মাধ্যমেও না আসতেও পারতেছি না বিষয়টা, কারণ ফোনের মাধ্যমে সময় দিতে এই কারণেই সারাদিন তো জুয়া নিয়ে ব্যস্ত, কাজকর্ম নিয়ে ব্যস্ত, রাত্রবেলা লোকজন টাকা পয়সা দিয়ে ব্যস্ত, আবার রাত্র 9টা পরে খেলি টাস। আবার এর ভিতরে ক্রিকেটের নেশা ঢুকিয়ে গেল। ক্রিকেটের নেশা বলতে ক্রিকেটের জুয়া? ক্রিকেটের জুয়া নেশা ঢুকিয়ে গেল। তো বিভিন্ন জায়গায় কন্ট্যাক্ট করলাম, ভাই বেড়াতে যে আছে সবাই জুয়া খেলায়, টাকা শুধু বিকাশে দিতাম 10,000 20,000। তো এমনি এমনি করতে করতে মনে করেন যে টাকা পয়সা যে পথে রায় এই পথেরই ভাই আমি টাকা পয়সা। এখানে কাজ তো শেষ পর্যায়ে, এখানে অন্য লোক দিয়া তুই নোয়াখালী জংশন দেয়া ভিতরে যাও, ঠিক আছে? তো ভিতরে যাওয়ার পরে ওইখানে একটা থানা হবে, ওইখানে থানা হবে, ওই থানার কাজে। তো আমি থানার কাজে গেলাম, থানার কাজে যে কাজ কাম করাইতেছি ভাই, ওইখানেও একই অবস্থা, ওইখানেও টাস খেলতেছি, ক্রিকেট খেলে টাকা পাঠাইতেছি। তো ভাই আমি যদি 10টা দল নেই ভাই 9টা দলই ভাই ঠগি। আচ্ছা, ক্রিকেট খেলাই। তো ওইখানে টাস খেলা অবস্থা ভাই একদিন ভাই ওসি সব ব্যাপারটা জানে, ঠিক আছে? জানার মাঝখানে ভাই বাইরে ফোন করছে, ওই বাইরে ফোন দিয়ে বললো যে আপনার লোক তো খুব খারাপ, ও তো টাস খেলা এখানে। ওকে। তো বলার পরে ভাই আমাকে ফোন দিয়ে বললো যে শামিম ভাই তোর আর কাজ করার দরকার নেই, তুই ভাইয়ের সাথে অনেকদিন ভালো সম্পর্ক ছিল, খুব ভালো লাগছে, তো আর তুই কাজ করিস না, তুই চলে যা এখান থেকে, ঠিক আছে? তো এখান থেকে আমি চলে আসলাম, চলে আসার পরে দেশে আসলাম, আসার পর ভাই আমি আবার কুমিল্লা আসি। কুমিল্লা এসে এখন তো লোকের দল ধরে দিই, কেউ নয় 20,000 টাকা, কেউ নয় 5,000 টাকা, কেউ নয় 10,000 টাকা। তো এরকম করতে করতে আমি এখন কাজ কাম ছাড়িয়ে দিছি। দল লাগানোর পরে কোন এক ফর্দে দেওয়া আমার 50,000 টাকা মারি খেয়ে যায়। ও ছিল কুমিল্লা শহর, মনে করেন যে কুটিপুতির ঘরের সন্তান, ওর টাকাটা না দিলে আমি কুমিল্লা শহরে থাকতে পারতেছি না। তো ওই দিন ছিল জুমার দিন, বলতেছি ভাই টাকাটা নামাজের পর দিয়ে নিন কিংবা বিকালবেলা এসে নিন। তো বললো ঠিক আছে। আমি যার কাছে টাকা পাবো, যার দল লাগিয়ে দিছি, সে আমারে ফোন দিছে, মধ্যে সে ফোনও রিসিভ করে না, ফোন রিসিভ করে না, এমনকি বলে টাকা নেই। তো আমি চিন্তা করতেছি এখানে থাকলে ওর 50,000 টাকা আমার দেওয়া লাগবেই। তবে আমি কুমিল্লা শহর থেকে চলে যাই, বাড়ি চলে যায়, মানে খেলার জন্য আমার ওয়াইফের গলার চেন আমি বিক্রি করে ফেলি। তো বিক্রি করে পর দেওয়া ওয়াইফ আমার সাথে তো চিল্লা ফালা লাগাই দিয়েছে। তখন তো আমার ওয়াইফকে বললাম দেখো একটা চেনে না, চেনটা আমি তোমাকে দিয়ে দিব, তুমি চিল্লেও না। তো ভাই ও চিল্লে ফেলা পুরো বাড়ি করে এলো, বাড়ি টাড়ি করি, আবার ভাই চলে গেল ওর বাপের বাড়ি এই চেনের টাকার জন্য। চেনের টাকার জন্য ভাই, চেনের টাকার জন্য বাপের বাড়ি যায় ভাই, বিচার বসে দিল ভাই, ও আর এখানে আসবে না, ওর চেন দিতে হবে। তো ভাই বিচারের মধ্যে ভাই সবাইকে ডাকা হলো, আমার আত্মীয় স্বজন যে আছে ভাই সবাই গেল, ওর আত্মীয় স্বজন সবাই আসলো, তো নেতা ফেতা যে আছে সবাই আসলো। আসার মধ্যে বিচারের মধ্যে বললো যে আমার চেন দিতে হবে। তো ভাই যাক মোটামুটি চেন টেন তো দেওয়া হলো না। তো বাড়িতে আমি কাজ করতেছি ভাই, বুঝছেন, বেশ কিছুদিন কাজ কাম করার পর কিন্তু আমার ওয়াইফের সাথে ভাই একদিন রাত্রেবেলা আমার সাথে কি লিয়ে যাবে একটু তক্ক হয়েছে, হালকা পাতলা ভাই, গায়ের দেওয়া দিয়ে হয়নি ভাই। তক্কা থেকে পরে আমি বনদি কাজে গেছিলাম ভাই, কাজের পর দিয়ে ভাই আইসা শুনি আমার ওয়াইফ চলে গেছে আমাদের বাড়ি থেকে ভাই, বুঝছেন, আমার ওয়াইফ চলে গেছে। আমার ওয়াইফ চলে যাওয়ার পরে আমি ফোন দিই, আমার ওয়াইফ ফোন রিসিভ করে না। কত সালের দিকে এটা? এটা হলো 2015, হ্যাঁ 15 সালের দিকে এটা। তো ভাই ও আমার ফোন রিসিভ করে না। তো ভাই ও আমার বাতা খাইবো না, ও খাইবো কিন্তু ওর বাইরে দিব না, আমারে ওরা দিব না, যাক ভালো কথা। তো ভাই আমি গেলাম চট্টগ্রাম কাজের জন্য। তো ভাই ওখানে ভাই আমি কাজ করি। তো ভাই দেশে ভাই বেশ কিছু টাকা ভাই আমি দেন হয়ে গেছি, বুঝছেন, জুয়াদাটি খেললাম ভাই, দেশে ভালো কিছু টাকা দেন হয়ে গেলাম। দেন হয়ে যাওয়ার পর আমি ভাই চট্টগ্রাম কাজ যাই, বুঝছেন, চট্টগ্রাম কাজ যাওয়ার পরে চট্টগ্রাম কাজ কাম করতেছি। তো বেশ কিছুদিন ভালোই কাজ কাম করি। তো ওইখানে আমার এক খালা ছিল, আমার মার চাচাতো বোন, ও বললো শামিম তোর জন্য একটা মেয়ে দেখছি, তো তুই কি বিয়ে করবি? আমি বলছি ঠিক আছে দেখো। তো এইখানে আবার আমার ওয়াইফ নাকি আমার বলে ছাড়িয়ে দিছে, ছাড়াভাঙ্গা হয়ে গেছে, এরকম কথা চাউর হয়ে গেছে ওখানে, মানে এরকম কথা সবাই জেনে গেছে নাকি? না না, মানে এইখানে আমার ও আমাকে বলে ডিভোর্স দিয়ে দিছে। শুনেছেন? শুনেছি, আমার বাপ মা বলছে হ্যাঁ সারাভাঙ্গা হয়ে গেছে। তো এখানে আমার খালা বলার ফাঁকে আমি বললাম হ্যাঁ ঠিক আছে তাহলে দেখো। দেখে ওদের সাথে কথাবার্তা মিল হয়ে যাওয়ার পরে ওইখানে আমি বিয়ে করি চট্টগ্রাম বিয়ে করার পরে ওইখানে আমি খুব ভালোই আছি ভাই। ভালো থাকার পরে ভাই আমি ভাই ওইখানেও ভাই আবার জুয়া খেলি, বুঝছেন।
তো ভাই যা কামাই ভাই সব টাস খেলে ভাই দিয়ে দিতেছি। তো ভাই এমনি দিয়ে দিতে ভাই অবস্থা খারাপ আমার। তো ভাই আমার বউ প্রেগনেন্ট অবস্থায়, তো এখন তার জুয়াজাটি খেলি না। তো ভাই আমার বউ ওয়াইফ অসুস্থ, তো ভাই আমার ওয়াইফের সিজারের জন্য ভাই ইয়াত নিল, চকবাজার মেডিকেল নিল ভাই, বুঝছেন? আচ্ছা, চকবাজার মেডিকেল নেওয়ার পরে ওইখানে আমি ভাই একটা ইগলু দুধ আছে, ইগলু দুধের কোম্পানি চাকরি করি ভাই। সারাদিন ভাই দুধ বিক্রি করছি। রাত্রেবেলা ভাই আমি সেইখানে যাই শুনি আমার মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পর ভাই হাসপাতালের ভিতরে যা দেখে আসলাম। তো ভাই আমার ওয়াইফের কাফানি ছুটে হলো, সিজারে মেয়ে হয়েছে। তো ভাই মেয়ে হওয়ার পর আমার ওয়াইফের কম্বল টম্বল ওষুধ টষুধ খাবার টাবার সব কিনে দিয়ে আসলাম আমার শাশুড়ি করে। তো ভাই দিয়ে ভাই রাত্রেবেলা তো ভাই হসপিটাল ভাই থাকা যায় না, সেটা তো সবাই জানে। তো ভাই বাড়িতে কিছুক্ষণ শুয়ে থাকার পরে ভোর হয়ে যায় 6টা বাজে, আমি আবার চলে আসি। আইসা আবার ভাই সারাদিন দুধ বিক্রি করিয়া সন্ধ্যাকালে টাকা পয়সা কালেকশন করে মালিকের বুঝ দিয়া আমি আবার ভাই হাসপাতাল গেলাম ভাই। যাই ভাই আজকেও ভাই সব কিছু দিয়ে আসলাম। আসার পর্যন্ত ভাই পরের দিন ভাই আমার শরীর আর চলে না। তো ভাই গেলাম আমি আবার হাসপাতাল গেলাম, না চলে কি বোঝায় আমার জ্যারেস বলতেছে যে আপনার ওয়াইফের রক্ত লাগবে, আপনার রক্ত দিতে হবে। আমি বললাম যে আমার রক্তের সাথে তো আমার ওয়াইফের রক্ত তো এক রক্ত না, আমি দিব কিভাবে? ওয়াইফের রক্তের সাথে আপনার রক্তের সাথে মিসিং করবো, আপনি দেন। উনি বলতেছেন আর তোমার রক্ত দিতে হবে। আমি বললাম আমার রক্ত তো মিলে না, আমি দিম কইতো না, আমি মিলে না আমার রক্ত। উনি বলতেছেন না তোমার রক্ত দিতে হইব। তো ভাই আমি ভাই আমার রক্ত দিম কই থেকে? রাইট। তো রক্তের সাথে তো রক্ত মেসিং করতে হবে। Right. তো ওনার আমার সাথে রক্তের সাথে উনি আমাকে দিতে হবে ভাই। বলার পর কিন্তু ভাই আমি ওইখান থেকে ভাই চলে আসি ভাই, বুঝছেন? আমরা বিরতি নেব প্রিয় শ্রোতা, আমরা বিরতি নেব। শেষ কোথায় আমরা জানি না, তবে এই শেষ, এটাই শেষ। আজকের এই গল্প যারা শুনছেন তাদের জীবনে যেন হয়। যারা এসবের মধ্যে আছেন, জীবনে ভুল করে 1 টাকাও যদি বেটিংয়ে লাগান, 1 টাকাও যদি লাগান আজকের এই গল্পটা শোনার পরে, তাহলে আপনার জন্য আমাদের কোনো গুড উইশ নাই, আপনার ধ্বংস হয়ে যাওয়া উচিত, এটাই শুধু বলার আছে। কারণ পরিণতি তো কেবল শুরু হয়েছে। এর পরের যে কি অবস্থা, আসতে পারেন আমাদের পুরো এপিসোডটা ডাউনলোড করার জন্য কিংবা দেখার জন্য ওনাকে আমাদের ইউটিউব পেজটা আছে, সেখানে এসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলবেন চ্যানেলটি। ফিরে আসছি মাত্র 2 মিনিট পর। 14 লাখের ওপরে ওখানে মেম্বার আছে। আপনারা এই একটা মাত্র পেজ ছাড়া বাকি যত পেজ আছে ফেসবুকে সবগুলো হচ্ছে ভুয়া। সো এই পেজটিতে লাইক দেবেন, এই পেজটিতে অ্যাক্টিভ থাকবেন আশা করছি। যেখানটায় ছিলাম আমরা, ওইখান থেকে আমি সকালবেলা আমার বাসায় চলে আসি। আসার পথে আমার শালি আমাকে ফোন করে, ফোন দিয়ে বলতেছে এই তুই কই রে? আমি বললাম আমি তো বাসায়। কয় তুই বাসায় থাক, আমি আইতেছি। কই কি হয়েছে? কয় তুই আমার ভাই জামা কাপড় নিছিস কির জন্য? তো আমি বললাম আপনার ভাই জামা কাপড় নিছি মানে? তো ভাই আমার শ্বশুরবাড়ি আমি প্যান্ট শার্ট ফুরিয়ে গেছি। তো ওইখানে তো মনে করেন যে আমার প্যান্ট শার্ট শেষ করে তো আমি একটা রাইখে আরেকটা ফুরিয়ে আসছি নাকি, আমার তো একশো রাইখে আসি। তো উনি আমাকে বলতেছে তুই থাক, আমি আইতেছি, আজকে তোর অবস্থা খারাপ। তো ভাই আমি চিন্তা করলাম এখানে তো খারাপ একটা কিছু হইতেছে। তো ভাই আমি বাচ্চা হয়েছে ভাই 4 দিন ভাই। আমি তখন তো ভাই বাসার থেকে বের হয়ে আসলাম ভাই। আমার কাছে ভাই টাকা ছিল শুধু 2 টাকা নোট ছিল, কিছু 1 টাকা কয়েন ছিল, 5 টাকা কয়েন ছিল ভাই। আমি এই টাকাটা নিয়ে ভাই ঢাকার উদ্দেশ্যে ভাই রওনা দিই। আমার বাচ্চা হয়েছে ভাই 2 দিন। তো ভাই রওনা দিয়ে আমি ভাই ঢাকা শহর চলে আসি ভাই। তো চলে আসার পরে কত সালে আসলেন? ঢাকা আইসি ভাই মাত্র ভাই 1 বছর হয়েছে। আচ্ছা, বলেন। তো ভাই ঢাকা চলে আসলাম। আসার পর ভাই গেলাম জামুকে, আমার বোনেদের গেলাম, যাই করলাম বোন আমার 50টা টাকা দিস। তো বোন আমার 50টা টাকা দিল, একটাই ছিলাম, বোন বানাই তো একসাথে থাকা সম্ভব না। তো আমি ওখান থেকে চলে আসি। চলে আসার পরে মামার এখানে আসার পরে মামার বললাম মামা আমার তো টাকা পয়সা নাই, তুমি আমার 200 টাকা দিবা। তো বলতেছে নাই টিয়া নেই, 50টা নিবি। আমি মামা দেখো তোমার আমি এত টাকা দিলাম, তুমি আমার আজকে 50 টাকা থাক লাগবো না। আমি ওইখান থেকে হাইটা চলে আসি। হাইটা চলে আসতে অবস্থায় একটা মেয়ে আমাকে ফোন করে চট্টগ্রাম থেকে, ফোন দিয়ে বলতেছে তুমি কোথায়? আমি বললাম আমি তো ঢাকা। কয় আমি বিশ্বাস করি না। কই হ্যাঁ আমি ঢাকা। কই আমি তো ঢাকা খুব সমস্যা আছি। ও আমাকে সাথে 2000 টাকা দেবে, বুঝছেন, বিকাশে। ঢাকা সহ চলতেছি ভালোই। তো একদিন পরে আমার ওয়াইফ ফোন করে বলতেছে তোমার বাচ্চার মাথা কিন্তু কেটে গেছে। কিভাবে মাথা কাটলো? কয় ওর সিজারের সময় ওর মাথার চামড়া কাটটা আড্ডি কাটটা মজক বাইরে গেছে মাথার। তো ওইখানে আমি কি করবো এখন? আমি 1 সপ্তাহ পরেই আমি মানে আমার বাচ্চার 1 সপ্তাহ পর দিয়ে আমি চট্টগ্রাম যাবি। চট্টগ্রাম গেলাম রাত্র 11টা বাজে। 11টা বাজে যাওয়ার পর দিয়ে ভাই আমি ভাত খাবো ভাই। তো ভাত খাওয়া অবস্থা ভাই আমার ফিরছে শালা আছে ভাই, শালা ভাই আমার আর একটা শালার ফোন দেওয়া নেই, মানে এলাকার ফোলা ভাই দিয়ে আমার মারি খাইবো, মানে মারবো। আমি কইতাছি এদিকে তো অবস্থা খারাপ। তো ভাই আমার এই 7 দিনের বাচ্চারা ভাই, আমার ওয়াইফ সিজারের রুগী ভাই, ওরে নিয়ে ভাই রাত্র 12টা বাজে ভাই, 11টা বাজে যায় ভাই 20টা মিনিট ঘন্টার মধ্যে ভাই বইতে পারলাম না ভাই। ওকে নিয়ে আমি ওইখান থেকে চলে আসি। কেন? ওইখানে জর্গা করতে হবে। ওইখানে জর্গা করা অবস্থা ভাই আমি চলে আসি। চলে আসার পরে ভাই যাক ঢাকা নিয়ে আসলাম। ঢাকা নিয়ে আসার পরে ভাই ওরে ফাটালাম বাড়িতে আমার ওয়াইফকে। আমার ওয়াইফের মানে আমার বাচ্চার মাথা তো কাটতে গেলো। তো শিশু হাসপাতাল নিলাম ভাই, বুঝছেন। শিশু হাসপাতাল নেওয়ার পরে তো শিশু হাসপাতাল ভাই প্রতি দৈনিক 700 টাকা সিট ভাড়া, আমার কাছে ভাই না টাকা। তো মারে বললাম মা যেমনি হোক আমার কাছে তো 3000 টাকা আছে, মিলতাল করিয়া
তুমি দেখো কয়, বাবা হাসপাতাল ভর্তি করলো ভাই 3,000 বাবা কিছু হবো না, তোর আমি বাইক নিয়ে যাই, বাইক নিয়ে আমরা সুস্থ করলাম। তো আমার বাচ্চাটার ভাই আমি সবসময় বুকে রাখতাম, কি আর ভাই বুকে রাখতাম, নিচে দিয়ে কলে রাখতাম যে তোর মাথা ব্যথা না পায়। তো কয়েকদিন রাখা হয়তো বাইক নিয়ে গেলো, আল্লাহ আমার বাচ্চাটা ভাই সুস্থ হয়ে গেলো। ভাই যারা দেখছে তারই ভয় পেয়েছে, কিন্তু আমার বাচ্চা ভাই আল্লাহ একটু কান্দেনি। ও ভাই বাড়িতে আমার আম্মু বাইক নিয়ে গেলো আমার ওয়াইফের, বাইক নিয়ে যাওয়ার পর কিন্তু ভাই আমি বেশ কিছুদিন ঢাকা আসলাম, মাসখানি ঢাকা থাকার পর ভাই আমার ভাই কুলজাটা আর থামে না, মানে আমি বাচ্চা দেখবো। তো আমি বাইক গেলাম, বাইক যাওয়ার পর এর ভিতরে বাইক ভালো টাকা পয়সা দিছি। তো বাড়ির যে আমি কাজ করতেছি, আব্বাই আমার সাথে কন্ট্যাক্ট করলো যে প্রতি সপ্তাহে 1500 টাকা দিতে হবে আব্বারে, আর আমার বাচ্চা যত খরচ হয় সব আমার দিতে হবে। তো আমি ভাই বাইক কাজ করি, তো ভাই এক সপ্তাহ ভাই আমার টাকা দেওয়া মিস হয়েছে, মানে শুক্রবার টাকা দেওয়ার ডেট, মানে আব্বুরে টাকা দিতে ভাই সোমবার রবিবার হয়ে গেছে। রবিবার হওয়ার পর আব্বু আমার গালাগালি করলো, এই টাকা দিস নাকি আব্বু? আমি বললাম টাকাটা দিব, একটু 2-1 দিন ধৈর্য ধরো, টাকা আব্বু দেয়নি, কাজ করছি টাকা দেয় নাই। আব্বু বলতেছে টাকা তো দিতে হইব, আজকে রাত্রে টাকা দিব। তো আমি যার কাজ করছি আর দ্বারা গেলাম, বলছে টাকা মঙ্গলবার দিব। তো এইখান থেকে আমার বাচ্চার দুধ নেই ভাই, বুঝছেন, আমার বাচ্চার ভাই কেউ 200 দুধ কিনে দেবে ওই মানুষটা নেই। তো ভাই রাত্রবেলা আমি দুধ নিয়ে আসলাম বাইকিয়া, দুধ নিয়ে আসার পর রাত্রবেলা আমার ওয়াইফের সাথে দুধ আনতে লেট হয়েছে ভাই, তুখার জলকা ভাই আমাদের বাড়ির ভিতরে, মানে যত লোক আছে বুঝছেন সবারে জায়গা লেলো। জায়গা লাগার পর কিন্তু আব্বু আমাকে বলতেছে কালকে সকালের ভিতরে তুই বাইক থেকে যাবি গিয়া। কেন যাইতে গিয়ে মানে ওনার টাকা দিতে লেট হয়েছে 2 দিন, ওনার টাকা দিয়ে নেবো উনি, আর আমার ওয়াইফ জলকা করছে কালকে সকালে যাবে গিয়া। তো রাত্র 4টা বাজে, মানে আমি ঘুমিয়ে রয়েছি, টিন আছে না 10 গ্রামের টিন থাকে না, আমাদের ভাই টিন ফিরাইতেছে আব্বাই, এই ওরস নাকা বাইরাস নাকা করতেন। তো আমি তো ভয় পেয়ে গেলাম, আরে কিছু একটা হইতেছে। তো আমি বললাম দেখো একটু পরে যাবা, গড়তে বাইরে তুই পরে যাবি মানে। আমার ভাই বাচ্চার বয়স তখন তো মাত্র 3 মাস হয়নি, আরো কম। তো ভাই আমার বাচ্চারা নিয়ে থাকে কার সঙ্গে? আপনার সঙ্গে থাকে কে? বাচ্চা? হ্যাঁ বাচ্চা আমার সাথে, আমার ওয়াইফ বাচ্চা বউ সবাই একসাথে? হ্যাঁ। আচ্ছা। তখন তো ভাই আমার ওয়াইফ বাপের বাড়ি ফোন দিয়ে 500 টাকা নাইলো। তো যে আমার ওয়াইফ বললো যে আমি একা কি যাবো, ও যাইবো না, কয় না ওর আশা লাগবো না। তো ভাই ওর 500 টাকা দিল, আমার কাছে ভাই 150 না 200 টাকা ছিল ভাই। তো আমার বাপে আমার রাত্রে 4টা বাজে বাইরে থেকে বাইর করে দেয়। তো আমি বাবারা বললাম বাবা ও তো যাবে গিয়ে ওর বাড়ি, তুমি তোমার জায়গায় থাকবে, আমি যাবো কই? তো বাবার কোনো কথা কানে বাবা গেল গিয়ে আমারও বাইক করে দেওয়ার। তো ভাই আমি ভাই আমাকে তো বলা ইলিশা ফেরিঘাট, ওইখানে ভাই লঞ্চ উঠে দিয়ে আনলাম, লঞ্চ উঠে আমি নদীর ওই পারে গেলাম ভাই। এই সময়টাতে ভাই আমার বাচ্চারা ভাই এক ফলকের জন্য আমি ভাই সাউন্ড ছাড়িনি, এত ভালো লাগছে ভাই। তো ভাই নদীর ওই পারে যাই ভাই, আমি যে ভাই চট্টগ্রাম যাবো কোন এক জায়গায় যাবো ভাই, আমার কাছে তো 12 টাকা নেই, ওর 12 টাকাও নিয়ে আসছে। তো ভাই আমার ওয়াইফের বাচ্চারা ভাই আমি গাড়ি তুলে দিলাম ভাই চট্টগ্রামের, কারণ ওরা তো যাইতে পারবো, যেহেতু গাড়ি তুলে দিছি ডাইরেক্ট গাড়ি তুলে দিলাম চট্টগ্রাম। আর আমার সাথে যে 130-140 টাকা ভাই, ওইখান থেকে 100 টাকা ওদেরকে আমি দিয়ে দিলাম, যেহেতু গাড়ির ভিতরে সময় সুযোগ অসুযোগ থাকতে পারে, জিনিস লাগতে পারে, তো আমার বাচ্চা যেহেতু আছে। তো ভাই আমার কাছে মাত্র ভাই 30 টাকা না 40 টাকা, তো ভাই আমার কাছে নেই টাকা। তো আমি আবার ওইখানে ফোন দিয়া বললাম আব্বা ও তো চলে গেল ওদের বাড়িতে, আমার বাচ্চা চলে গেল, আব্বা আমার বাচ্চাটা তো আব্বা ছাড়িয়ে দিলাম। তো আব্বা জানি না কি হয়, তুমি তো বাড়িতে আসো। আব্বা আমি বাড়িতে আয় ভরিও, কয় তোর বাড়িতেও লাগবো না। তো আব্বা আমি কই যাম, তুমি করো না, কই যাবে আমি কেমনে ঘুম? আচ্ছা ঠিক আছে। তো ভাই একটা মেমোরি বিক্রি করলাম ভাই 70 টাকায়। জি। মেমোরি বিক্রি করে ভাই চৌরাস্তায় আমি গেলাম, নোয়াখালী চৌরাস্তায়। তো ওইখানে যাওয়ার পরে ভাই আমার কিছু বন্ধু বান্ধব ছিল, ওরা কাজ করতো। তো এমন সময় ঢাকার এক ইঞ্জিনিয়ার আমাদের ফোন করে বলতেছে স্বামী একটা কাজ করতে পারবো? বলছি কোথায়? কয় বউবাজার। তো আমরা সবাই ঢাকা চলে আসলাম ওইখান থেকে, এই পোলা হয় আমরা 7 জন মিলে আসলাম ঢাকা এসে বেশ কিছুদিন কাম কাজ করি, খুব ভালো। তো হঠাৎ করে একটা 7টা ছবি ছিলাম আমি, 7টা ছবি ছিলাম, মানে 7টা ছবিটার ভিতরে এমন একটা জিনিস দেখাইছে যে মানে বাপ মা ছাড়া বাচ্চার কোনো দামই নেই। তখন থেকে আমার ওয়াইফের কাছে চট্টগ্রাম ফোন দিয়ে বললাম তুমি ঢাকা চলে আসো, ওর জন্য আমি টাকা ভাড়া দিলাম বিকাশে, ও ঢাকা চলে আসলো, ওরা আমি নিয়ে আসলাম ছায়দাবাস থেকে। তো আমার সাইডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, মানে গাঁথনি বাইঙ্গিয়া ওর ঠ্যাং বেড়ে ফরিয়া পুরো ভাই ঠ্যাংটা ভাই আলদা হয়ে গেছে, মানে চামড়ার সাথে শুধু আড্ডিটি সব মানে বাইঙ্গে চুরমার হয়ে গেছে। তো ভাই ওরা ভাই ফোঙ্গা হাসপাতাল ভর্তি করছি, ও ভাই শুধু আমার বেলাকমান করে ভাই চিন্তা ভাবনা করতেছে ভাই, ও আমার নামে কেস করবো, এই করবো এই করবো ভাই, শুধু বেলাকমান করে। তো ভাই ভয় পাইলাম যে বেলাকমান করবো, যাক আমি আর এই কাজটা এই জায়গায় কাজ আর করলাম না। তো ভাই ওই জায়গায় আমি আর কাজ কাম করাইলাম না ভাই, ওই জায়গায় কাজ কাম না করে ভাই আমি চলে আসলাম, মানে আমার ওয়াইফকে নিয়ে ঢাকা চলে আসলাম। আসার পর ভাই এখন আমরা খুব ভালোই আছি ভাই, কাজ কাম করতেছি মোটামুটি ভালোই। তো ভাই হঠাৎ করে ভাই আমার কাজটা ভাই বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাওয়ার পরে ভাই আমার বাচ্চা ভাই অসুস্থ ভাই, অসুস্থ বলতে ওর জন্ডিস, ওর শরীরটা খেয়ে ফেলে ভাই, বুঝছেন, জন্ডিসের শরীরটা শেষ হয়ে যায়, আর আপনার ওর মুখের ভিতরে ঘা হয়ে যায়, ওর পায়খানার রাস্তায় ঘা হয়ে যায়, ওর মানে এই কিডনির 2 সাইড দিয়ে মানে কালো হয়ে যায়। আচ্ছা। কালো হয়ে যাওয়ার ফলে ভাই আমি দেখে তো ভাই অবাক হয়ে গেলাম। তো ভাই 1 দিন গেল 2 দিন গেল, তো ভাই ভালো একটা ডাক্তার দেখালাম, ভালো একটা ডাক্তার দেখলাম শিশু হাসপাতালের। তো উনি 500 টাকা ভিজিট নেয়। তো উনি আমাকে বললো যে আপনি 210 টাকা ওষুধ লিখে দিছি, এটি খাওয়ান আর আপনার বাচ্চাটা শিশু হাসপাতাল ভর্তি করেন। আচ্ছা। তো ভাই আমি যে 210 টাকা ওষুধ কিনবো ভাই, ওই টাকাটা আমার কাছে নেই, আমার পাশের বাসার সামনে খালার বাসা থাকতো, অথচ আপনার কাছে এক সময় লাখ লাখ টাকা থাকতো যেগুলো আপনি জুয়ার পেছনে ব্যয় করেছেন। জি।
তারপরে ভাই আমার কাছে 210 টাকা নেবে ওষুধ কিনবো। তখন তো ভাই আমি খালার কাছে গেলাম, খালা আমার 210 টাকা দেন, আমার বাচ্চার ওষুধটি কিনবো, আমি কাজ করে দিয়ে দিন 2-1 দিনের মধ্যে। তো খালাই বলছে আমার কাছে টাকা নেই। তখন তো খালতে ভাই বললাম ভাই আমার 210 টাকা দেন, আমি একটু ওষুধ বেরিয়ে কিনি, পরে আমরা দিয়ে দিন। তো ওরা ভাই টাকা দিব না, কিন্তু খালতে ভাই কোনো এক সময় খালতে ভাইয়ের অপারেশন হয়েছিল বুঝছেন, অপারেশন হওয়ার সময় খালতে ভাই খালি 8,000 টাকা দিচ্ছে কিছু খাইতে, যে টাকাটি আপনি কিনে খাইয়েন, আমার দেওয়া লাগবো না। তো ভাই 210 টাকা আমার দেয়নি। তো না দেওয়ার পরে ভাই আমার বাচ্চারা ভাই দিন দিন ভাই অবস্থা খারাপ হয়ে যেতেছে। তখন তো ভাই আমার মাদারে ফোন করলাম, মা আমার বাচ্চারা তো অবস্থা খারাপ, মা আমার 1,000 টাকা দাও। কয় দেখ তোর বাইরের টিয়া তো ব্যবসা বাণিজ্য কাজে লাগাইছে। আব্বাদের ফোন দিলাম, আব্বা তোমার কোথাও তো টিয়া আছে, আমার 1,000 টাকা দাও, আমি তোমার দিয়ে দিম। কয় না রে আমার তো টিয়া পয়সা নাই, কইতারি না কি হয় না, রাখিয়ে দিল। ফোন দিলাম মামাদের, মামা 500 টাকা দাও, মামা তোমার তো আমি ভোট টাকা দিছি, কাজ কাম করছো তুমি, তো আমি তোমার লাগে কোন সময় খারাপ ব্যবহার করি না, আমার 500 টাকা দাও, তোমার আমি দিয়ে দিম। মামা বলতেছে ঠিক আছে দেখ আমি তোর লাঞ্চের টাইমে দেখতেছি, আমি টিয়া টুকে 500 টাকা টুকে তোর লাঞ্চের সময়। ওনারা জানতো যে আপনার ছেলে অসুস্থ বা হ্যাঁ সবারই বলছি। তো মামাই আমার লাঞ্চের সময় ফোন দিয়া কয় টিয়া নিয়ে কি জুয়া খেলবি? তো কই কেউ আপনাকে বিশ্বাস করতে পারছে না। না বলতে পারি না বিশ্বাস করা, কেউ কাছ থেকে আমি 10 টাকা নেই নি কখনো, বিশ্বাস করা অবিশ্বাসের কিছু নেই, কেউ তো মারিনি। তো মামা আমার টাকাটা দেয়নি। তারপর দিয়ে ফোন দিলাম আমার ছোট কাকা তারে, কাকা আমার 1,000 টাকা দাও, আমার বাচ্চারা বেশি অসুস্থ, আমার বাচ্চারা আমার বাঁচবো না, একটু ওষুধ বেরি কিনে খাওয়াই হাসপাতালে ভর্তি করি। কয় নাই টাকা নাই, এখন তো টাকা পয়সা নাই, এই সেই মাসটা শেষ হয়ে গেছে সমস্যা। তারপর দিয়ে ফোন দিলাম আমার মেজো কাকা তারে, কাকা 1,000 টাকা দাও, তো আমি তোমার কয়েকদিন পর দিতেছি। বাবা দেখ এখন তো ভাঙতি মাস, বেতনটা তো পাইনি, বেতনটা তোর ফাইলে তোর দিম। তো সব জায়গায় তো অবস্থা খারাপ, কেউ তো বলতেছে না যে তুই বাচ্চার হাসপাতাল ভর্তি কর, টিয়া লাগলে টিয়া আমরা দিম, কিংবা পরে টিয়া পয়সা দিকে আমরা দেখবো। তো ভাই কেউ দেখলো না ভাই। তারপর দিয়ে ভাই আমার বাচ্চাটার যে সময় অবস্থা খারাপ, তখন তো ভাই আমি আমার কাকার দ্বারা ফোন দিলাম, কাকার দ্বারা ফোন দিয়ে বলতেছি, কাকা তোমাকে দ্বারা তো লাখ লাখ টাকা দেয়, কাকা আমার তুমি একটা কাজ করো 5,000 টাকা দাও, কাকা ইস্টামে সই দিয়ে আমি তোমাদের কাছ থেকে 5,000 টাকা নেই, কাকা ফোন দিনে কাকা টাকাটা দিয়ে দিম, কাকা আমার বাচ্চারা কাকা বাঁচবো না। তো উনি আমার বক্কবাদুর করে ফোনটা কাটতে দিল। বাইক ফোন দিলাম টাকার জন্য, আবার কেউ টাকা পয়সা দিল না। তখন তো আমার ওয়াইফ তো বাড়ি চিল্লা ফাল্লা ফাটাই লাইতেছে আমার বাচ্চার অবস্থা দেখে। তো কিবরিয়া ভাই যখন তো আমার ওয়াইফ চিল্লা ফাল্লা করতেছে, তখন তো চট্টগ্রাম থেকে ওর বোন 5,000 টাকা ফাটায় কানের জিনিস বন্ধক থেকে। তো 5,000 টাকা বন্ধক করার পরে ওরে আমি শীর্ষ হাসপাতাল নিয়ে যাই। শীর্ষ হাসপাতাল নিয়ে যাওয়ার পরে শীর্ষ হাসপাতাল মনে করেন যে ওরে মানে ভর্তি করবো, কিন্তু ইমার্জেন্সি কোনো ইয়া নেই, সিট নেই। প্রতিদিন 700 টাকা সিট ভাড়া, এখানে 700 টাকা সিট ভাড়া, তাও আজকে হবে না কালকে। কিন্তু আমার বাচ্চার অবস্থা খারাপ, এখানে আগে 6,000 টাকা জমা দিতে হবে। ওকে, আমার কাছে টাকা আছে 5,000, রাইট, এর ভিতরে 200-300 টাকা খরচ গেছে। তো আমার কাছে তার টাকা নেই। তো নিয়ে গেলাম সৌদিতে, সৌদি হাসপাতাল ভর্তি করলাম। ভর্তি করার পরে এখান থেকে প্রথম দিন মনে করেন যে 2-3 হাজার টাকা গেছে গিয়া। তো যাওয়ার পর দিয়ে প্রথম দিন আমার বাচ্চারা হালকা পাতলা যা দেখলো, নাচটা আসলো, ওনারা দেখছে। দেখার পর পরের দিন আমার বাচ্চার অবস্থা খারাপ, বড় ডাক্তার এলো, বললো যে এই বাচ্চার অবস্থা সবচেয়ে খারাপ এই আমাদের এই ইয়ার ভিতরে, তো ওর চিকিৎসার আগে করা দরকার। তখন থেকে আমার বাচ্চার মানে 4টা রক্তের রিপোর্ট দিছে, 4টা রক্তের সিরিজ দিয়ে স্লিপ দিয়ে দিছে, আর একটা আলট্রাসাউন্ড স্লিপ দিল যে আপনি এই 500টা 2 ঘন্টার ভিতরে করে নিয়ে আসবেন। তখন তো 11টা। তখন তো কি হবে, আমার পকেটে মাত্র টাকা আছে 15। তখন তো প্রথম যে জায়গায় গেছে ওই জায়গায় 500 টাকা দেওয়া লাগছে। তো পরে যেটি যে হেরিয়ে দিয়ে আবার এসে খালি 500-600 টাকা দেওয়াই লাগে। অন্ত আমি বলতেছি যে এটি তো ফ্রি লেগে দিয়েছে, আপনারা ফ্রি করেন। তো ওনারা মনে করেন যে ফ্রি করবি না, কি ভাই ফ্রি করে তাহলে কত জায়গায় যাওয়া লাগে যা বলার বাইরে। তো আমি মাইসের আত্মীয় দেওয়া শুরু করছি, স্যার আমার বাচ্চাটা স্যার বাঁচবো না, স্যার আমার বাচ্চাটা স্যার আজকের দিনের ভিতরে স্যার লাগবে, স্যার যেমনি হোক দেন। সবাই তো আর খারাপ মানুষ না, আর সবাই তো আর ভালো না। তো কেউ 3 জনে মনে করেন যে ফ্রি করিয়ে দিছে যে থাক সমস্যা নাই, তুমি একটা বাজারে নিয়ে যাবো। লাস্টের 2টায় 15 টাকা স্যার দিবি না, বলতেছে এই জায়গায় তমুক জায়গা অমুক জায়গা তমুক জায়গা, আমার কোনো ফ্রি আমরা করি না এসে। তো অমুক জায়গায় যায় সিঙ্গেসার আনতে কিরবে ভাই মাইসেদার যাইতে কিরবে আমার ঠ্যাঙ্গের অবস্থা শেষ, আমি একলা মানুষ, আমার ওয়াইফের দ্বারা কিন্তু কেউ নেই। আচ্ছা, তখন তো 2টা টিয়া দিলাম, টিয়া দেওয়ার ফাঁকে 2টা আমার স্লিপ দেয়নি, কালকে দিব। কিন্তু বাদ বেটি আনছি, আনার পর বড় ডাক্তার নেই, বড় ডাক্তার নেই। এখান থেকে কিভাবে আমার বাচ্চাটা যে কেউ যে দেখবো, যে একজন লোক তো লাগে হাসপাতাল, আমার বাচ্চাটাও নেই, সেই লোকটা নেই। আমি আর আমার ওয়াইফ, আর কোনো মানুষই নেই যে আমার বাচ্চাটার দিকে একটা নজর তাকাইবো। তো কিভাবে আমার কাছে একটা মোবাইল ছিল আমার খালতো ভাইয়ের, তো কোন এক সময় ওরা আমি একটা মোবাইল এমনি দিয়ে দিছি যে এটা নিয়ে ব্যবহার কর, বাংলাদেশের মোবাইল ছিল সেই মোবাইলটা নিয়ে ব্যবহার কর। তখন তো আমার কাছে টাকা পয়সা ছিল, একটা মোবাইল দিয়ে দিছি। তো ওর একটা মোবাইল, বাংলাদেশের একটা মোবাইল নিয়ে আমি ব্যবহার করতাম। তখন তো মানে ব্যবহার করতাম বলতে কি, আমার বাচ্চার অসুস্থ, 2 দিন পর তোর দিতেছি। তো আমার কিরবা ভাই সারাদিন তো মানে মোবাইল ছিল জানো, আমার খালতো ভাই, হ্যাঁ, নাম ছিল রাকিব, জি নাই তার কি। তো ও আমার ওয়াইফকে বললাম, দেখো আমার তো মনে করে আমি তো 2 দিন গোসল টোসল করি নেই, আমার একটু বাসার যাওয়ার দরকার, আমি যা গোসল টোসল করিয়া কিছু জিনিস নিয়ে আসি। তো আমার ওয়াইফ বললো, দেখো আমাদের এমন কপাল, আমি যে একটু বাচ্চাতে যে একটু বাথরুমে যাবো এরম অবস্থাও নেই।
মানে যাইতে পারতেছে না একলা বাচ্চা রেখা। তো সারাদিন ঘুমাতে হয়, সারা রাত কেউ ঘুমাইতে পারে না, বাচ্চা রেখা কেমনে ঘুমায়, কোনো মানুষই নেই যে একটা মানুষ যা দেখবো এই মানুষটা নেই। তো কিবরিয়া ভাই উনি কোনো এক পরে যায়, মানে আমি চলে আসি বাসায়, আসার পর আমার খালতো ভাই আমাকে বলতেছে আমার মোবাইল দেন। আমার মোবাইল কিন্তু আমার ওয়াইফাই রেখেছি, যে কোনো সুবিধা অসুবিধা হলে একটা নাম্বার দিয়েছি বাসার পাশের, যে নাম্বার তুমি ফোন করলে আমার পাইবা। তো বলতেছে আমার মোবাইল দেন। আমি বললাম ভাই তোর মোবাইলটা কালকে সকাল দিন ভাই, আমার বাচ্চারা বেশি অবস্থা খারাপ, আমি কালকে সকাল তোর মোবাইলটা দিয়ে দেবো সকালবেলাই। তো ও বলতেছে না আমার মোবাইল এক্ষুনি লাগবো, এখন আমার মোবাইল আপনি দিবেন। তো বলতেছি ভাই আমি এখন তো মোবাইল দিব, তোর মোবাইল তো ভাই হাসপাতালে রেখেছি। ও আমাকে বলতেছে আমার মোবাইল এখন দিবেন, এখন আমি বাইর যাম। আর কিছু বলা আছে ভাই দেখ তোর মোবাইল আনছি ভাই, এখন তো যাইতে ভাই আরো 150 টাকা গাড়ি বলো ভাই, আমার দ্বারা টেবসে শর্ট আছে, আমি কেমনে যাম, আমনে এখন তো আমার মোবাইল এনে দিত। তো পরে ভাই আমি আবার একটা রিস্কা হয়ে গেলাম, কাগজ তুলে নিয়ে যায়, আমার ওয়াইফকে বলতেছি মোবাইলটা দাও। তো বলতেছে কেন মোবাইল দিম, কয়ে যার মোবাইল হেলিয়ে দিব। তখন তাই না খালতো করে মোবাইলটা দিয়ে দিলাম। তো এর ভিতরে আমি আসার পরই ভাই আমার বাচ্চার অবস্থা খারাপ, আমার বাচ্চা বাঁচবো না, ডাক্তার লিখিতেছে আমার ওয়াইফের কাছে। আমার ওয়াইফ তো মনে করেন যে পুরো হাসপাতাল ছিল এক করে লিছে, কেউ নেই আমার ওয়াইফের আসে যে সান্ত্বনা দিব এমন লোকটা নেই। তখন তো ভাই আমি এখানে বাসায়, তো ওই যে নাম্বার লিখে দিয়েছি ওই নাম্বার ফোন করে বলতেছে আমার বাচ্চা তো আমার ওয়াইফ ছিল হলে শুনে আমাকে বাড়ি মাইশো ছিল হলে শুরু করে দিয়েছে। তখন তো ভাই আমি গা গোসল না দুই মানে গেলাম গিয়া, যা দেখি আমার অবস্থা, বাচ্চার অবস্থা খারাপ, ওর ভিতরে অক্সিজেন তো আরও অবস্থা খারাপ, ও তো কিছু খায় না অনেকদিন যাবো। প্রথম বাচ্চা? হ্যাঁ প্রথম বাচ্চা। কি নাম ছিল? সঞ্জিদা। সঞ্জিদা। তখন তো আমি আমার বাচ্চা যাবে নাম রাখুন ভাই, ওই লোকটা নেবে, আমি হাসপাতাল গেছি ভাই, শিশুতে গেছি। তখন তো ডাক্তার আমার জিজ্ঞাসা করে আপনার বাচ্চার নাম কি, তখন তো আমি বলছি আমার বাচ্চার নাম সঞ্জিদা। মনের থেকে ভাই আমার বাচ্চাদের নাম রাখবো, যে আমার বাপ মা আছে না, একটা নাম আছে না, আমার বাচ্চা ভাই নাম রান্না লোকটা ভাই ছিল না ভাই দুনিয়া, যে ওর নামটা ভাই হাসপাতাল গেছি জিজ্ঞাসা করছে আপনার বাচ্চার নাম কি, নাম তো লিখতে হয়। তো ভাই মন থেকে বলে দিছি ভাই সঞ্জিদা, কি করবো ভাই, কেউ তো রাখে নেই। তখন তো ভাই আমার বাচ্চাটা ভাই অবস্থা খুবই খারাপ। তখন তো ভাই আমি হাসপাতাল গেলাম, যাওয়ার পরে ভাই আমার বাচ্চারা দেখতেছি ভাই, আমার দেখতে ভাই খুশি হয়ে গেল, হাসতেছে, আমার বুকের ভিতরে আয় পড়তেছে। তখন তো ডাক্তার বলতেছে আপনার বাচ্চা তো সুস্থ হয়ে গেছে। তো ভাই কিছুক্ষণ থাকার পর ডাক্তার বলতেছে আপনি এখানে থাকতে পারেন, আপনি চলে যান, এখানে মহিলারা থাকবে রাত্রবেলা, আপনি বাইরে যান। বাইরে যা ভাই শুয়ে রয়েছি, রাত্র 3টা বাজে ভাই আমার ওয়াইফ ভাই গেট মিট সব এক করে নিতেছে। তখন তো বড় ডাক্তার আসলো, এসে বললো যে আপনি সিঙ্গেল সার দিয়ে আপনার ওয়াইফকে মানে বাচ্চাটার ভালো একটা হাসপাতাল ভর্তি করে দেন। তো কীভাবে আমাদের মাত্র 400-500 টাকা, আর কোনো টাকা পয়সা নেই। তো ভালো একটা হাসপাতাল ভর্তি করলে মানে চিকিৎসা করানো যায়, পরে ওষুধ তো বাইককে দিব না এসে। তো আমার তো কেউ সাপোর্টে দেয়নি যে টাকা পয়সা আমাদের কাছ থেকে লাগবে নিস। তো আমি কি করবো, আমি নিজে চিন্তা করি, একদিকে কই মরিয়া গেলে যাও, কত চেষ্টা করবো, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। আরেকদিকে কই আমার এত সুন্দর বাচ্চাটা যাবি গিয়া। তখন তো কীভাবে আমি সাহস করে ভাই ইয়াত লিয়ে গেলাম, শিশুতে লিয়ে গেলাম। শিশুতে নিয়ে চিন্তা ভাবনা করলাম যদি আমার বাচ্চা যদি 2 লাখ টাকা লাগে, কিডনি বেশ লাগলে 2-1 লাখ টাকা পাওয়া যায়। তখন তো ভাই আমি আর কোনো কিছু রিজার্ভ কিনে লাগলে বাইর সম্পত্তি আছে মারিয়ালাম 2-1 জন, এরকম একটা পরিকল্পনা করলাম, টিয়া পয়সা ব্যবস্থা করতে। তখন তো ভাই হাসপাতালে বেরিয়ে ভাই শিশুতে ভাই ঢুকছি মতো আমার বাচ্চা ভাই বমি করলো। আমার বমিটি ভাই এমন ছিল গরম গরম বমি পড়ার পর ভাই আমার বাচ্চারা আমার জ্বরে ধরে আছে, আমার গায়ে ছিল। হাসপাতালে ঢুকাইছি, বলতে 6 মাস বয়স। হ্যাঁ বয়স তখন তো 6 মাস। তো বলতেছে আপনার বাচ্চা মারা গেছে। তো ভাই আমরা ভাই কি করুম ভাই, আমার ওয়াইফ ভাই পাগল হয়ে গেছে। আমিও তো ভাই আমার তো আপনার কোলেই আপনার বাচ্চাটা আমার বাচ্চারা মারা গেছে আমার কোলে। কত টাকার জন্য মারা যায়? যদি শুরুতে 210 টাকা ওষুধ খেতাম তাহলে আমার বাচ্চাটা কিন্তু মরে না। তো মাত্র 210 টাকার ওষুধের জন্য। তো এই কথাটা সবাই জানে, আমার মার কাছ থেকে টাকা ভাই, আমার মায়ে বলতেছে তোর ভাই ব্যবসার কাজে টাকা কাজে লেগে লাইছে, ভাইয়ের দ্বারা ফোন দিয়ে ভাইয়ের টিয়া দেয় না। কাকাটা বললাম কাকা 500-1000 টিয়া দাও, কাকা বলতেছে টিয়া নেই, কিন্তু কাকার দ্বারা সবসময় টিয়া থাকে। তো আরেক চাচার দ্বারা ফোন দিলাম, উনিও দিল না, মামাও দিল না, খালতো ভাই 8,000 টাকা দিলাম খালি কিছু খাইতে, এই খালতো ভাইও দিল না, বড় ভাইও দিল না। বড় ভাই কত টাকা দিছি জীবনে, কেউ আমার 1 টাকাও দেয়নি। শুধু এই কারণে দেয়নি যে সবাই বিশ্বাস করেছে টাকা দিলে। জুয়াখালি ঠিক আছে, কিন্তু কেউ টেনে তো আমি জুয়াখালি না, আর কেউ কাছ থেকে কোনো 10 টাকা কিন্তু সবাই জানতো আপনি জুয়া খেলেন, এই সবাই কারণেই কেউ আপনাকে 1 টাকাও দেয়নি। তো ভাই বাচ্চারা মারা গেল, বাচ্চারা নিয়ে আসলাম একটা গাড়ি দিয়া, আনার মধ্যে ভাই বাচ্চারা যে ভাই গোসল করাম ভাই, এমনকি দাফন কাপড় ভাই ওই টাকাটা আমার কাছে ছিল না। যারা জুয়া খেলে ওদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? হ্যাঁ আমার বলার আছে, যেহেতু আমি খারাপ হয়েছি, যেহেতু আর পৃথিবীতে কেউ খারাপ না হয়। জুয়া খেলে এমন একটা খেলা, জুয়ার লোভ দিতে দিতে মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, যেরকম আমার ধ্বংসের পথে নিয়ে আমার বাচ্চারা মারা গেল। তো আমি তো মনে করেন যে রাগ হয়ে গেলাম যে আমি জুয়া খেলে আরও টাকা কামাই, কিন্তু জুয়া খেলে টাকা কামান যায় না, জুয়া খেলে টাকা যায়, জুয়া খেলে টাকা আসে না, আর এটি আমাদের জন্য না। আর জুয়া খেলা আমি জিনিসটাই খারাপ মনে করি, জুয়া খেলার মতো খারাপ কোনো জিনিসই নেই, তার জন্য আমি এই জায়গায় আসা। শেষ করতে চাই আজকের এই সিক্রেটস শুধু একটা কথা বলার পরে, 1 বোতল বিষ সামনে ধরে যদি বলা হয় এটা হচ্ছে বিষ, এটা খেলে আপনি মারা যাবেন, এবং এটা খেলে মারা যাবেন, আপনি মারা গেলে আপনার ফ্যামিলি মারা যাবে। আপনার ফ্যামিলি মারা গেলে এই ফ্যামিলির পেছনে প্রত্যেকটা মেম্বারের যে কন্ট্রিবিউশন আছে যুগের পর যুগ ধরে সেটা শেষ হয়ে যাবে। এরপরেও যদি আপনি বিষ পান করেন তাহলে আমি বলবো
আপনার পৃথিবীতে না বেঁচে থাকাটাই উচিত। আজকে এই সিক্রেটসটা হচ্ছে 1 বোতল বিষ। এই বিষটা থেকে আপনারা যদি সচেতন হন তাহলে আপনি বেঁচে গেলেন ফর দ্য লাইফ। আপনি বাঁচা মানে আপনার ফ্যামিলি বাঁচা, আপনি বাঁচা মানে হচ্ছে আপনার ভবিষ্যৎ প্রজন্ম বাঁচা। আর এরপরেও যদি কেউ যান তাহলে তার জন্যে আমাদের বিন্দুমাত্র করুণাটুকুও নাই। শুধু এতটুকুই বলার আছে। ভালো থাকুন আপনারা। একটা অপরাধ 1000টা অপরাধ থেকে আমাদেরকে সেভ করুক। যারা এখানে এসে এই অপরাধগুলো কনফেস করেন অন্যের ভালোর জন্যে, আমরা তাদেরকে সম্মান জানাই। আপনি যদি মনে করেন আপনার জায়গাটা থেকে আপনি কনফেস করবেন, যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আমাদের এই ফোন নাম্বারে 09611904904। আজকের পুরো এপিসোডটি ইউটিউবে আপনি দেখতে পাবেন। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। প্রিয় শ্রোতা, বিরতি নেব এই পর্যায়ে একটি ছোট্ট একটা বিরতি। আপনারা ছোট্ট একটা বিরতি পর্যন্ত অপেক্ষা করুন। রাত 12টা থেকে 1টা পর্যন্ত যে সময়টা আসছে সেই সময়টা অত্যন্ত ভয়াবহ একটা সময়। সমাজে এটা একটা ভাইরাসের মতো ছড়িয়েছে। ছোট্ট একটা বিরতি, মাত্র কয়েক মিনিটের। ঠিক রাত 12টায় আমি আরজি কিবরিয়া সিক্রেটস নিয়ে আবারও ফিরছি ঢাকা FM.4। আর সারা দেশব্যাপী এই অনুষ্ঠানটি যারা শুনছেন তাদের প্রতি আরও একবার কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আরও একটি পর্ব। আজকের সিক্রেটসটি অনেকভাবেই ইম্পর্টেন্ট কেন বলছি, কারণ আজকের সিক্রেটসে যে সিক্রেটসটি রিভিল হবে বা যতগুলো সিক্রেটস রিভিল হবে সেটা এক অর্থে বাংলাদেশের রেডিও ইন্ডাস্ট্রিতে কিংবা মিডিয়াতে, আমি জানি না যে এই বিষয়টা নিয়ে এর আগে এত ইন ডিটেলে কেউ গিয়েছে কিনা আমরা ঠিক জানি না। তো সেই অর্থে সিক্রেটস ওয়ান অফ দ্য পায়োনিয়ার আমরা বলবো। তবে আমরা ঠিক এই অনুষ্ঠানটিকে বা এপিসোডটাকে ক্রেডিট হিসেবে দেখতে চাই না। আমরা দেখতে চাই এই জায়গাটি থেকে যে দুটো জায়গা। একটা হচ্ছে যে সিক্রেটস অনুষ্ঠানে এইরকম একজন এসে তিনি তার নিজের জীবনের ঘটে যাওয়া ভয়াবহতম সিক্রেটসগুলো রিভিল করবেন। সুতরাং তিনি আস্থার জায়গা থেকে এই অনুষ্ঠানটিকে বেছে নিয়েছেন। এটা আমাদের অনেক বড় একটা পাওয়া। আমি প্রথমে এই ধরনের কথা বলে নিচ্ছি এই কারণে যে আজকের এই অনুষ্ঠানটি যাতে আপনারা সবাই শোনেন। কে রয়েছে আমার সঙ্গে পরিচিত হবার আগে বরাবরের মতোই বলবো, সিক্রেটস অনুষ্ঠানে যদি আপনি আসতে চান, যেই থিমটা বাজিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করেছিলাম, যদি আপনি মনে করেন যে আপনার সিক্রেটসগুলো কিংবা আপনার অপরাধগুলো কিংবা আপনার ভুলগুলো মানুষের সামনে নিজের পরিচয় কিংবা গোপনে কিংবা ছদ্মনামে যেভাবেই হোক না কেন আনলে লোকের উপকার হবে, মানুষের উপকার হবে, যাতে করে আপনার মতো ভুল কিংবা অপরাধের দিকে কেউ না যায় উইথ আপনার পরিণতি সহ, তাহলে আপনি আমাদের এখানে আসতে পারেন। আমাদের এখানে আসার জন্য ফোন নাম্বার হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। আচ্ছা, আপনার নাম? আমার নাম সাব্বির। সাব্বির, বয়স কত এই মুহূর্তে? 23 মতো বয়স। ঠিক আছে প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের শুরুতেই একটা বিষয় আপনাদেরকে একটু সচেতন করছি। আজকেই যেই ঘটনাটি এখানে উপস্থাপিত হচ্ছে সেই ঘটনার যত ধরনের নাম, ক্যারেক্টার বা অন্যান্য বিষয়গুলো আসবে সেগুলো আমাদের যিনি অতিথি তার সামাজিকতার কথা চিন্তা করেই আমরা সেভাবে উপস্থাপন করছি। সুতরাং বিষয়টি আপনাদেরকে বুঝে নিতে হবে। আর আরেকটি বিষয় যেটা, সেটা হলো যে সিক্রেটসের এই পর্বটি শুধুই সচেতনতার জন্যে, এটাকে অন্যভাবে নেয়ার কিন্তু কোনো সুযোগ নেই। আমি একেবারে ছোটবেলা থেকে শুরু করতে চাই, আপনি যেভাবে বলতে চান। ছোটবেলা বলতে আমি যখন অল্প অল্প বুঝি, আমরা ফ্যামিলিতে আমরা 4 ভাই। জি, বাবা কি করতো? 3 বোন। আমার বাবা ছিল আমাদের এলাকার ভিতরে অনেক বড় লোক। আচ্ছা, বড় লোক বলতে? আমাদের গ্রাম অঞ্চলে বলে জমিন, আমাদের 8খানি জমিন ছিল, তারপর 80টা মহিষ গরু ছিল। বিশাল বড় লোক। জি। আচ্ছা। তারা 2 ভাই ছিল, 2 ভাই মানে 16খানি জমিন ছিল, 2 ভাই 8খানি করে ভাগে পাইছে। তখন আমার বাবা কোনো চাকরি করতো না, মানে কোনো কাজ বাজ করতো না, উনি শুধু জমিন বিক্রি করতো আর খাইতো। মানে ওনার বন্ধু বান্ধব নিয়ে জমিন বিক্রি করলো, এটা খাসে কিনা ওনার বন্ধু বান্ধব নিয়ে বাজারে বা বন্ধুদের বাড়িতে, মানে আমোদ ফুর্তি করে উড়িয়ে দেয়, যেটাকে বলে। ফ্যামিলির কোনো খবর নেই। আচ্ছা। তারপরে মায়েরও অনেক অত্যাচার করতো, এই জিনিসটা একবার উত্তর এরকম ভাবে। তারপর যখন আমি একটু বুঝি তখন আমাকে স্কুলে ভর্তি করালো। তখন স্কুলে যখন ভর্তি করালো তখন আমি 1, 2, 3 আর কি বইটা নিয়েছি। জি। তারপরে মায়া কইলো যে আমি তোমার স্কুলে পড়াবো না, তো আমাদের বংশের তো কেউ মাদ্রাসা লাইনে পড়ালেখা করো না, তোমার আমি হাফেজ বানাবো। আচ্ছা। পরে আমার একটা খালুর সাথে পরামর্শ করার খালু নিয়ে আমার মাদ্রাসায় ভর্তি করে। তখন ভাইয়া দেখা গেছে যে রাত্রে আমি যখন ঘুমাই, মানে বাবা মা তাদের যে একটা সম্পর্ক, তাদের
বাবা তো বাবাই, বাবা আচ্ছা, আমি তারপর বুঝতে পেরেছি আপনি অনেক আপনি খারাপ যেটা- একজন লোক। বাবা খুব খারাপ একজন লোক বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে আপনার একটা ইমপ্রেশন। সারাদিন মার দূর করতো, আর তাদের ল্যাঙ্গুয়েজ গুলো আমার যে বড় বোন ইয়াল্লা, মানে এরকম কোন বাবা কিন্তু এরকম ভাষা মেয়ে করে বা ছেলে মেয়ের এরকম ভাষা কোনো গালাগালি করতে পারে আচ্ছা, না। মানে বিষয়টা এরকম যে বাবা মা অনেক ঝগড়াঝাটি করতো, এটা আপনি দেখতেন হ্যাঁ, মানে দেখতাম। ছোটবেলায়? আর রাত্রে তাদের যে সম্পর্কটা, এটাও কি আপনাদের ব্যাপারে সচেতন থাকতো না তারা? আমি সামনের রুমে ঘুমাইতাম, তখন মায় আমার কাছে ঘুমাইতো, আমি মায়ের সাথে ঘুমাইতে পারতাম না, তখন আব্বা সেখানে ঘুমাইতো। মা হয়তো যদি পিছনের রুমে যেত গা, উনি জোরে জোরে বলতেছেন তুমি এখানে আসো। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আমি একটা জিনিস দেখুন, যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি এখানে, একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে শিশুর মানসিক বিকাশের জন্যে তাকে একটা সুস্থ পরিবেশ দেওয়াটা খুব জরুরি। এবং আমি সবসময় যে কথাটা বলি, জীবনের যে সেক্টরসগুলোর জন্ম হয় বা জীবনে যে অপরাধগুলোর জন্ম হয়, সেটার পেছনে একটা শক্তিশালী কারণ থাকে। যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, সে বিষয়টা নিয়ে সচেতনতার জায়গাটা থেকে অনেক বড়ভাবে বলার আছে। এবং কী রকম আমাদের যদি বলেন যে মিডিয়াতে কিভাবে এই বিষয়গুলো আনা উচিত বা আসা উচিত, সেটা নিয়ে একটা তর্ক বিতর্ক থাকতে পারে। কিন্তু এই বিষয়গুলো আমাদের জীবনে সুন্দরভাবে উপস্থাপিত না হলে খুব খারাপ ধরনের প্রতিক্রিয়া তৈরি করতে পারে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই কারো। ঠিক আছে, কারণ ওই অল্প বয়সে এক ধরনের সম্পর্ক, সেটা পৃথিবীর সবচেয়ে আপনজন যারা তাদের মধ্যে, এবং সেই সম্পর্কটা তাকে একটা বিরূপ চিন্তার মধ্যে নিয়ে যেতে পারে। সুতরাং সেই সম্পর্ক করার ক্ষেত্রে আমাদের অবশ্যই সচেতন থাকা উচিত। কিন্তু যাই হোক, ও ভিকটিম হয়েছে, ওর ভালো লাগেনি বিষয়টা, এবং এটা দ্বারা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়লেও পড়তে পারে, আমরা ঠিক জানি না, সামনের দিকে আগাতে চাই। জি বলুন তারপর। তখন এই জিনিসটা প্রতিদিন রাত্রে আমি সকালবেলা, আমি মানে রাত যখন সকালে যেত তখন আমি বয়ে থাকতাম যেন রাত যেন না আসে। মানে আপনি ভয় থাকতেন রাত যেন না আসে? মানে রাত আসলেই আপনাকে এই ধরনের একটা ঘটনার মুখোমুখি হতে হ্যাঁ, ওরা আর তারপর এখানে তো আসি সবকিছু আমি একবার এভাবেই বলি। তারা হয়তো বা অনেক সময় বুঝতে পারছে যে আমি যা কোনো, কিন্তু তাদের কোনো নেই। আমি কারোর সাথে এই জিনিস বাবা আমার এটা আমি কারোর সাথে শেয়ার করুন। তখন আমি চিন্তা করলাম যে আমি মাদ্রাসায় তো পড়ি, তখন আমি বাড়িতে থাকবো না, আমি মাদ্রাসায় থাকবো, আমি বিকালবেলা এসে বাদ নিয়ে যাবো রাত্রে। পরে আমি বাড়িতে বললাম, তখন আমার আব্বা বললো যে তোমার পড়ালেখা করা দরকার নেই, কাজ করে টাকা এনে দাও। পরে মার কথা হইলো যে না, ওরা আমি মাদ্রাসায় নিয়ে পড়ালেখা করাই। তারপর আমি মাদ্রাসায় থাকা শুরু করলাম রাত্রি। মাদ্রাসাতে ভাইয়া আরবিতে এত মেধা যা বলার বাইরে। আচ্ছা, হুজুরা অনেক ভালো জানতো। পরে একদিন মানে মন মরা দেখতাম, হুজুর আমার জিজ্ঞেস করলো কি হয়েছে। পরে আমি ওনারে আমি বললাম, মানে অল্প কিছু বলছি যেন এরকম এরকম সমস্যা ফ্যামিলিতে, বাসার এই প্রবলেমগুলো কথা বললেন? অল্প কিছু বলছি। আচ্ছা, আমি বললাম যে এই জিনিসটা কি। উনি আমাকে সর্বপ্রথম, উনি আমার শিক্ষক, উনি আমাকে আনসার দিল যে তুমি আমার রুমে এসো। তারপরে আমি রুমে, আমার ক্লাস ছুটি এসে তখন আমি গেলাম। তারপর উনি আমাকে বললো যে তুমি চাইলে এটা আমি তোমার শিখাইতে পারি। পরে আমি বললাম যে আপনি কীভাবে শিখাইবেন। তারপরে ওনার সাথে আর মানে এতটুকুই, এর কথাবার্তা হয় না। তারপর মাদ্রাসা পরীক্ষার বন্ধ। তারপর আমি খালাবাড়িতে বেড়াতে যাই। আমি রাত্রে যখন ঘুমে, রাত্রে 3টার দিকে আমার ঘুমটা ভেঙে যায়। যখন আমার ঘুমটা ভেঙে যায় তখন আমি দেখতেছি আমার লুঙ্গিতে মানে একটা কিছু, ওটা কি আমি নিজে কল্পনা করতে পারি না জিনিসটা কি। তখন আমি চিন্তা ভাবনা করে আমি কোনো কিছু পাইনি। সকাল হইলো, তখন আমি কেউ বলিও না, কিছু জিজ্ঞাসা পারিনি। তখন তো আমি এটা বুঝিয়ে না। যখন আমি ফের পরে তো ঘুমাইলাম, তখন আমি বুঝতে পারলাম যে হয়তো আমার খালাতো ভাই, সে অনেক বড় আমার সাথে, সে হয়তো আমার সাথে একটা কিছু করতে চেষ্টা করছে। আচ্ছা, এটা কি বাড়িতে ঘটনা বলছেন আপনি? হ্যাঁ, আমার খালার বাড়িতে। আচ্ছা, তবে ওখানে একদিন থেকে আয়া পড়লাম। আয়েশা আমি বাড়িতে আসলাম। বাড়িতে এসে আমি বাড়িতে একদিন শুয়ে রয়েছি। আমার বড় হচ্ছে একটা বোন, তার বড় একটা ভাই, তার বড় মানে আমার ভাই বোনের ভিতরে 2 নম্বর যে ভাইটা, জি। উনি তখন বিবাহ করেন। আমি একদিন রাত্রে ঘুমিয়ে রয়েছি। হঠাৎ করে যখন আমার ঘুমটা ভাঙলো, তখন আমি বলতে গেলাম উনি আমার শরীরের উপরে। কি হয়েছে তুমি? আমি বয়স কত তখন আপনার? আমার বয়স 11 10 থেকে 11 বছর। 11 বছর। আর যিনি আপনার সঙ্গে এই কাজটা করছে তার বয়স কত? সে অনেক বড়। আমরা 6 ভাই বোন, সে 2 নম্বর। সে কি বিবাহিত ছিল না অবিবাহিত? অবিবাহিত ছিল। অবিবাহিত ছিল। আচ্ছা, ঠিক আছে, বলেন তারপর। এরকম হইতেছে কেন? তারপর আমি হঠাৎ করে একদিন দুষ্টামি করতেছি। তখন আমার স্বাস্থ্য ভাই, ও আমার থেকে হয়তো 1 মাসের বড় হবে, আমার সাথে ধরে প্রথম আমার শরীরে টাচ করলো। তা এখনো আমি এই জিনিসটার ভিতরে বেশি করি না। তখন আমার শিক্ষক মানে ট্রান্সফার যাওয়ার পরে আমি পড়ালেখা করতেছি অনেক ভালো। প্রত্যেকটা পরীক্ষা আমার হলো এটা দিকে বাড়িতে অনেক খুশি হয়। তখন ভাইয়া হঠাৎ করে একদিন হলো কি যে আমি বাজারে গেছি। বাজারে যাওয়ার পরে আমাদের গ্রামে তো মাছের গদি বলে, আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি। একটা লোক আসলো, আইসা বলতেছে
কেমন আছো? ভালো। তোমাকে বাড়ি? আমি কই, মাদ্দুর বাড়ি। বাবার নাম জিজ্ঞেস বললাম, তখন বললো তুমি তো আমার নাতি লাগো। আমি আমার নাতি লাগে, আমি তো চিনি না বলছি, মানে বৃষ্টি নামবো এরকম একটা ভাব। উনি আমাকে বললো যে তুমি রুমটার ভিতরে এসে বসো। আমি মানে রোডটার ভিতরে, রুমটার ভিতরে পাড়া দিতে ধরি, উনি আমার ঠিক এই জায়গাটায় ধরছে। একটা ছেলে হয়ে এরকম আচরণ করলো? হ্যাঁ। তো আপনি কিছু বলছিলেন? আচ্ছা আমি মানে রুমটার ভিতরে পাড়াটা দিতে পারলাম না। আচ্ছা। আমার অনেক বড়, এমন জোরে ঠিক এই জায়গাতে একবার স্পট ফুটেছে, দাগ ফুটেছে। কয়ে তোমার ঠোঁট দুটো অনেক সুন্দর। পরে আমি চোখ দিয়ে পানি পড়ে গেছে আর কি। তখন আমি একটা দৌড় দিলাম। উনি আমি যেদিকে যাইতেছি উনি আমার পিছু পিছু করতেছে। পরে আমি বাড়িতে চলে আসলাম। আমার পরের দিন মাদ্রাসা থেকে আইসা দেখি উনি আমাকে বাড়িতে। পরে আমার বলো বসা। পরে উনি আমার মানে খানের দ্বারে গিয়ে খালি এইসব ধরনের কথা বলতো, যে আমি আজকে এখানে থাকুম, এই করবো সেই করবো, তোমাকে বাসা থাকুম। আমি তো মাদ্রাসা যামুই একা, উনি তো আমার সাথে থাকুক। আর আমি কিছু করে এভাবেই চলতেছে। তখন আমার মাজার বাড়ি বিয়ে। কার বিয়ে আপনি আমার বলছেন? ভাইয়ের, আপনার মেজো ভাইয়ের জি বিয়ে? মেজো ভাইয়ের বিয়ে বাড়িতে তো অনেক লোকজন থাকে। তখন আমাদেরকে মানে আমরা 5 জন একটা খাটে ঘুমাইছি। মানে আমার ভাই, চাচা শ্বশুর, আর আমি, আর ওনার ছোট ছোট আর 2-3টা শালা টালা এগুলো হবে আর কি। ওরা ঘুমাইছে। তখন ভাইয়া ওখানে হইলো আমার সেখানে কি অবস্থা, আমার যখন ঘুম ভাঙলো তখন আমি বুঝতে পারলাম যে আমার ভাই আর চাচা শ্বশুর। ও নাথিং টু সে। আমি একটু আগাতে চাই সামনের দিকে। ওকে, বলেন তারপর। তারপর ভাই তখন আমি আয়না দিয়া একটা আয়না কিনলাম বাজারে গিয়ে। আয়না গিয়ে আমি প্রত্যেকটা সেকেন্ড আগামাতে আমার চেহারার দিকে তাকাইতাম, যেন আসলে আমার সাথে কিটা হয় না আরো কারোর সাথে হয়। মানে ওই বয়সে 10-11 বছর বয়স তখন আপনার আয়নার দিকে তাকাতেন কি কারণে? আমি তো একটা ছেলে, আমার সাথে এরকম কথা চাই কি মানে আমার চেহারার মধ্যে কি কোনো মেলি ভাব আছে কিনা বা এটা তারপর ওই লোকটা বললো যে তোমার ঠোঁট দুটো অনেক সুন্দর। মানে এই জিনিসটা আমার অনেক ইয়ে করে। আমরা একটা টার্ম নিয়ে অনেক কথা বলি এবং এটা নিয়ে আমার মনে হয় যে ম্যাসিভলি আমাদের দেশে সচেতন করার জন্য কাজ করা উচিত। বিশেষ করে একটা শিশুর সুন্দর ভবিষ্যৎ হওয়ার জন্যে। আপনারা জানেন যে রিসেন্টলি ইন্ডিয়ার এক মন্দিরে সেখানে কাশ্মীরের একটি আসিফা, যার নাম, একটা বাচ্চাকে 7 থেকে 8 দিন ধরে ধর্ষণ করা হয়েছে। আমরা দেশের বাইরের কথা নাইবা বলি, আমাদের দেশের ভেতরেও এইরকম ভয়াবহ রকমের ঘটনা ঘটে। আর এর চেয়েও অনেক অল্প বয়সী শিশুদেরকে আমি কোনো জেন্ডারে বিশেষায়িত করতে চাই না, তাদের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে। এবং যারা এই কাজটা করেন আপনি চিন্তা করতে পারবেন না তাদেরকে দেখলে কতটা সুস্থ মস্তিষ্কের মানুষ মনে হয় দিনের আলোতে। আমি শুধু একটা কথাই বলতে চাই এখানে, যে এই যে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ, আজকের এই এপিসোডটা শুনে যদি আপনার কাছে অন্যভাবে আপনি এটাকে ব্যাখ্যা করেন, বা আজকের এই এপিসোডটা শুনে আপনি যদি মনে করেন যে রেডিও কন্টেন্টের জায়গা থেকে এই ধরনের কন্টেন্ট প্রচার করা উচিত না, সেটা আপনার এক ধরনের ওপিনিয়ন। আমি আপনাকে সেই জায়গাটা রেসপেক্ট করতে চাই, আমি বাদানুবাদে যেতে চাই না। কিন্তু আপনি যদি এই সামাজিকতার জায়গা থেকে যদি এই রিয়েলিটিটাকে অস্বীকার করেন, তাহলে আপনার সাথে আমার দ্বিমত আছে। দেখুন, আমরা এইরকম একটা মানে বলা যেতে পারে আগুন কন্টেন্টের জায়গাটা থেকে, খুবই টাফ একটা কন্টেন্ট, এটা লাখ লাখ মানুষের কাছে প্রচার করার মতো জায়গাতে নিয়ে আসতে চাচ্ছি বা আনছি শুধু সচেতনতার জায়গাটা থেকে। তারপরেও আমি একটা SMS পোলের আহ্বান করব, তারপরেও আমি একটা মতামতের আহ্বান জানাবো আমার ফেসবুকে, এটা ওপেন থাকবে, এখনই করব সেটা। তার আগে আমি একটা কথা বলতে চাই, এবং সেখানে যদি কোনো ধরনের আপনাদের যদি নো ভোট বেশি থাকে আমি কন্টিনিউ করবো না, স্টপ করে দিব। তবে একটা কথা আমি অবশ্যই বলতে চাই, যে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ যেটা হচ্ছে সারা দুনিয়াতে হচ্ছে, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে খুব 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 বেশি হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে, ভয়ানকভাবে সচেতন হতে হবে। এখানে কোনো নারী নেই, এখানে কোনো পুরুষ নেই, এখানে কোনো মেল নেই, এখানে কোনো ফিমেল নেই। বিষয়টা হচ্ছে শিশু নির্যাতন, বিষয়টা হচ্ছে বাচ্চাদের নির্যাতন। এবং এই নির্যাতনের জায়গাটি কতটা ভয়ানক হতে পারে দেখুন। ও 10-11 বছর বয়সে একটা আয়না কিনে নিয়ে এসে আয়নাটা সামনে রেখে ভাবার চেষ্টা করছে যে আমার চেহারার মধ্যে এমন কি আছে যাতে করে আমার সাথে একেবারে আমার শিক্ষক হুজুর থেকে শুরু করে একেবারে নানার সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, তারা কেন আমার সাথে এ ধরনের আচরণ করছে। এই বিষয়টা খুব 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 গুরুত্বপূর্ণ। অনেক শিশুর জীবনেই ঘটে, তারা হয়তো বা বলতে পারে না। এবং আমাদের সচেতনতার জায়গাটা থেকে আমাদেরকে এমন কোনো স্টেপ নিতে হবে যাতে করে শিশু যেন খুব নির্ভয়ে তার অভিভাবককে এসে বলতে পারে, এবং অভিভাবকের জায়গাটাও অনেক বেশি সিকিউরড হওয়া প্রয়োজন, যেটা তার জীবনে ছিল না। সুতরাং আজকের এই গল্পটি শোনার পরে যদি আপনার মনে হয় যে আপনার জায়গাটি থেকে
এই চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজের ক্ষেত্রে আপনি নিজেও কোনো না কোনোভাবে দায়ী, তাহলে নিজেকে কারেকশন করতে হবে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আপনার ঘরে যদি কোনো শিশু থেকে থাকে তার সঙ্গে খুব সুন্দর করে ডিসকাস করে তাকে বোঝাতে হবে যে তোমার সঙ্গে যদি কেউ এই ধরনের কোনো আচরণ করে তাহলে তুমি সঙ্গে সঙ্গে আমাদেরকে রিপোর্ট করো এবং সেটার জন্য আইনানুগ ব্যবস্থা নিতে হবে। নইলে এই যে দুর্ঘটনাগুলো র্যান্ডামলি আমাদের সমাজে ঘটে যাচ্ছে একেবারে ঘরের ভেতরে ঘরের বাইরে, সেটাকে দমানো কোনোভাবেই সম্ভব নয়। আমি যে SMS পোলের কথা বলছিলাম সেই SMS পোলটি হচ্ছে আজকে যে এখানে সাব্বির যেই সিক্রেটসে তার জীবনে যে ভয়াবহতম অধ্যায় কনফেস করতে যাচ্ছে, সেই ভয়াবহতম অধ্যায় আপনি কি মনে করেন এটাকে কন্টিনিউ করতে দেওয়া উচিত, নাকি আপনি আপনার জায়গা থেকে মনে করবেন যে না, এটাকে প্রচার করা উচিত নয়, এটাকে স্টপ করা উচিত এবং আমাদের সামাজিকতার জায়গাটা থেকে এটা গ্রহণযোগ্য নয়, আমরা এই কন্টেন্ট শোনার জন্য প্রস্তুত নই? যদি আপনি মনে করেন যে এটা আসলে প্রচার করা উচিত না, তাহলে আপনি যেটা করবেন আপনি নো লিখবেন। আর আপনি যদি মনে করেন যে এটা প্রচার করা উচিত এবং আপনি জানতে চান শেষ পর্যন্ত ওর জীবনে কি হয়েছে, কিভাবে ওখান থেকে ও ফিরে এসছে, পরিণতি কি হয়েছে, তাহলে আপনি লিখবেন ইয়েস। ফাইন, সুচিন্তিত মতামত আমি চাই, প্লিজ ঝোঁকের বসে লিখবেন না। আমরা একটা ওপিনিয়ন আপনাদের কাছ থেকে নিচ্ছি এবং যেটা করতে হবে আপনাদেরকে, আমি কয়েক মিনিটের একটা বিরতি দেবো। এই বিরতির মধ্যেই আপনাদেরকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে ঢাকা FM এর যে পেজটি আছে www.facebook.com/ilovedhakafm, আমি আবারও বলছি www.facebook.com/ilovedhakafm, এবং এই ঢাকা FM এর পেজটিতে এসে ওখানে একটা স্ট্যাটাস দেওয়া আছে যে SMS আপনাদের কমেন্টস পোলের জন্য স্ট্যাটাস। আপনারা ওখানে যদি মনে করেন ইয়েস লিখবেন, নো লিখবেন, ইমিডিয়েটলি জানান, কারণ নোর পার্সেন্টেজ বেশি হলে সাব্বিরকে আমি স্টপ করে দেবো, সাব্বিরকে আমি বলার ক্ষমতা দেব না। সুতরাং আপনারা দ্রুত সেখানে মতামত জানান। ওকে, আমি মতামতের জন্য স্ট্যাটাসটি দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের ওপিনিয়ন জানান। ছোট্ট একটা বিরতির পর আমি ফিরে আসছি। আবারও বলছি, ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/iLove। কমেন্ট সেকশন ওপেন করেছিলাম আমাদের ফেসবুকে যে আপনারা কতজন মানুষ এটা শুনতে চান, কতজন শুনতে চান না। ইয়েস নো ভোট আমরা পেয়েছি এবং সেখানে ম্যাক্সিমাম বলেছেন, 90%-এর বেশি, 99% বলেছেন যে হ্যাঁ, সচেতনতার জায়গা থেকে এটাকে কন্টিনিউ করা উচিত এবং আমরা জানতে চাই যে শেষ পর্যন্ত ওর জীবনে কি হয়েছে, ও আদৌ সেখান থেকে বের হয়ে আসতে পেরেছে কিনা। আমরা কন্টিনিউ করছি। সাব্বির, আমার একটা বিষয় একটু জানার আছে যে আপনি যখন এটা যদি আপনার জীবনে একবার ঘটতো ওই সময় পর্যন্ত, তাহলে হয়তো ঠিক আছে, আপনি বিষয়টাকে কোয়েরি বা কনফিউজ হয়ে না হয় চুপ করে থাকলেন। যখন আপনি দেখলেন যে র্যান্ডমলি এটা ঘটছে এবং আয়না নিয়ে আসলেন, তার আগ পর্যন্ত আপনি কাউকে কিছু জানাচ্ছিলেন না কেন? আমি বলতেছি কারণ যখন আমি ওখান থেকে বিয়ে থেকে আসলাম তখন উনি আমাকে বাড়িতে আসলো, আইসা তাও উনি আমার সাথে যখন আমি ওনাকে একটা আমি তো যখন ছিলাম আমি একটা লাথি মেরে ঠিক এই জায়গাটাই। আচ্ছা ঠিক আছে, না সেটা ঠিক আছে, লাথি মেরেছেন, কিন্তু এখানে আমার মনে হয় প্রশ্নটার উত্তর আমার কাছেই আছে। সেটা হচ্ছে ও কিন্তু একবার কিন্তু ওনার যে শিক্ষক আছেন হুজুর, তাকে কিন্তু বিষয়টা কোনো না কোনোভাবে জানিয়েছিল যে বিষয়টা আসলে কি। তারপরেও সে কিন্তু সেখান থেকে সদুত্তর পায়নি, বরং ব্যবহার হওয়ার একটা ঝুঁকির মধ্যে সে যাচ্ছিল। আমি ঠিক জানি না, মানে আপনার নিজে থেকে কি মনে হতো, মানে এই যে বিষয়গুলো ঘটছে? না মানে একটা তখন একটা ছেলে নিয়ে কাজটা করানো যায়, তখন এটা আমি কোনোদিন কল্পনাই আনতাম না। না, কিন্তু আপনার সঙ্গে যেটা হচ্ছিল আপনার তো ভালো লাগতো না বিষয়টা, না নিঃসন্দেহে খারাপ লাগতো, কিন্তু আপনার তো উচিত ছিল কাউকে সেটা জানানো, অভিভাবককে জানানো। অভিভাবক ধরেন আপনি জানাননি বিষয়টা, কেন জানাননি আপনি? জানি আমার মা যারও আমি কারে জানি, আমার যে ভাই সে এটা চাইছে, মানে আপনি আর মানে কোথাও জানানোর জায়গা পাচ্ছিলেন না? না, তখন আমি চিন্তা করলাম যে আমি দেশে থাকবো না। আমার মনের ভিতরে একটা চিন্তা হলো যে আমি পলে কোনো মিলতাম। এই 10-11 বছর বয়সে এরকম চিন্তা হলো যে আমি বাড়ি ছেড়ে অন্য কোথাও পালিয়ে যাবো? আচ্ছা, আর একটা কথা এখানে যে আমার বাবা আজ পর্যন্ত তার সাথে আমার সাথে আমার বড় ভাই বোনদের সাথে কিভাবে কথা বলছে জানি, আমার সাথে তার সাথে 2 মিনিটের জন্য হয়তো কোনোদিন মানে জুমার নামাজ পড়া আমি আল্লাহর কাছে দোয়া করতাম উনি যেন মারা যায়। এই দোয়াটা কেন করতেন? মানে আমার মায়ের উনি এতটা বেশি অত্যাচার করতো, এলাকার প্রত্যেকটা মানুষ জানে ওনার কোনো বিচার নেই। বা আমরা অনেক প্রতিবাদ করতাম। আমি যখন একটু খারাপ ভাষায় ওনার বকাটা করতাম তখন সবার কাছে বলতো আমার সন্তান না, ও অন্য বেটারা এরকম বলতো আমার সামনে। তারপরে খুবই আনহেলদি এনভায়রনমেন্টের মতো বড় হয়েছে। বাট দিস ইজ দ্য রিয়েলিটি, উনি এরকম বলে যে না, আপনি যে গল্পটা ছিলেন যে 10-11 বছর বয়সে আপনি চিন্তা করলেন বাড়ি থেকে পালাবেন, তখন উনি আমার আসতে দেব না। উনি আমাকে বললো যে উনি মাছ ধরার জন্য যে বোট জি ওগুলা লইছে, ওনার সাথে আমার নদীতে নিয়ে যাবে। আপনার বাবা বাড়িতে তো কেউ রাজি না। বাবাকে বাবা ডাকেন না বোধহয় আপনি, নাকি? জি না, আমি ওনার সাথে আজকে আমি 8 বছর আছি, 9 বছর ঢাকায়। আমি বাড়িতে গেলে যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে কথা বলি, আসলে কোনো কথা বলি। যেহেতু আপনি উনি বলে সম্বোধন করছিলেন, হ্যাঁ বলুন। তারপরে ওখানে আমরা নিয়ে গেল, ওখান থেকে 23 দিন পরে আমার বাড়িতে আনলো। বাড়িতে আনার পরে তো বাড়ির সবাই ওনাকে অনেক বকাঝকা করছে। দেন পরে আমাদের বংশের ভিতরে
তুই দেওয়ার জন্য এত বিলিয়ন ছাত্র আরবিতে, আমি পড়ালেখা করতাম না কোনো, মানে ক্লাসে যতটুকু অতটুকু, কিন্তু রুলং এক। মানে খুব ভালো ছাত্র ছিলেন। হুজুরেরা আমার এত ভালো জানতো যা বলার বাইরে। তারপরে আমি যখন যেদিনকে আসি নৌকা থেকে, তখন আসে উনি যে আমার মাদ্রাসায় মাত্র 13 দিন পরে বার্ষিক পরীক্ষা। হুম। তখন আমার স্বাস্থ্য দাদা উনি আমার মাদ্রাসায় 3 মাস পরে, মোট 3 মাস গ্যাপ গেছে আর কি। আমার স্বাস্থ্য দাদা হুজুরে করে কুয়েটে নিয়ে গেল। তখন আমি শুধু একটা ছাত্রের মানে জিজ্ঞাসলাম যেন পরীক্ষায় কি কি আসতে পারে, বইতে দাগে দাগে দিয়েছি আমি। প্রত্যেকটা দিন সন্ধ্যা 7টা তখন ভোর 7টা তবে পড়ালেখা করে মাঝে যেতাম। 13 দিন বাকি ছিল পরীক্ষা, তখন আমি পরীক্ষাটা দিই। পরীক্ষাটা দেওয়ার পর আমার উল্লেখ হয়ে যাবে 81। তখনও ফার্স্ট টার্ম। হ্যাঁ 81। তখন হুজুরেরা একটা ইয়ে করলো যে প্রতিদিন দুপুরবেলা 2 ঘন্টা করে ক্লাস হবে। 21টা মাদ্রাসায় মোট আমাদের এলাকায় 21টা মাদ্রাসায় প্রতিদিন দুপুরবেলা 2 ঘন্টা করে ক্লাস হবে মাত্র। তারপর 21টা মাদ্রাসায় ছাত্ররা মিলে একটা পরীক্ষা হবে। ওই পরীক্ষায় যে পাস হবে তার অনেক বড় ধরনের পুরস্কার দেওয়া হবে। ওখানে আমি ভর্তি হই। ভর্তি হওয়ার পরে আমরা যেদিনকে পরীক্ষা দিতে যাই, মানে 3 মাস ক্লাস করে পরে পরীক্ষা নিতে যায়। 3 মাস আর কি 3টা পরীক্ষা। প্রথমটায় রুলং 2, দ্বিতীয়টায় রুলং 2। পরে যখন বার্ষিক পরীক্ষা দিতে যাই তখন ছিল আমাদের থানায় একটা মাদ্রাসা, যেখানে মেন টাউন, সেখানে নিয়ে যায়। যাওয়ার পরে মানে ওই বসে আমাদের সাথে সিকিউরিটি দিয়েছিল সবার সাথে, যে আমরা নকল করি কিনা। এটা কিসের জন্য কথা সঠিক বলতে পারবো না। পরে সেখানে রুলং 81। 21টা মাদ্রাসার ভিতরে 1, 2, 3 আমাদের মাদ্রাসাই হয়, 5 সেকেন্ড লাট। পরে এটা হলে তো বাড়িতে সবাই সেখান থেকে একটা ফেরাজ বন্ড দেয় আর 3টা বই দেয়, নবীজিগো কাহিনী, অনেক কিছু। তারপরে অনেক গিফট টিপ দেয়, মাথায় পাখরি দেয়। জি। পরে সেখান থেকে আসার পরে আব্বা তো মাছ দূর করে বাড়িতে। তারপর সে তো সঙ্গের মানে সংসারের অবস্থাটা অনেক খারাপ ছিল। আর কোনো আমার যে বড় তারা যেন সংসারের দায়িত্বটা নিবে ওভাবে তারা নিত না। আচ্ছা। তারাও তাদের মতো বাদামিগিরি করতো আর কি। তখন আমি চিন্তা করলাম আমি কাজ করবো, পড়ালেখা করবো না, কি কাজ করুম। পরে বাজারই আমার স্বাস্থ্য ভাই কথা কয়া একটা মিষ্টির দোকানে কাজে দিল। আপনি আপনার ফ্যামিলির অবস্থা তো ভালো ছিল, তো এই অবস্থা তুই আপনি না। তাহলে মানে ফ্যামিলির অবস্থা এরকম ছিল, আমার বাবা মানে ইন টোটাল সব বিক্রি করে লেছে। ও বিক্রি করতে করতে ফ্যামিলির অবস্থা ভয়াবহ খারাপ। হ্যাঁ বিক্রি করে তারপর সংসারের ভিতরে একলা 4 আনা টাকা তাও না। আপনাকে বাধ্য হয়ে হোটেলের মেসিয়ার হিসেবে কাজ করতে হলো। তখন প্রথম দিন ডিউটি করলাম, কোনো সমস্যা নেই। দ্বিতীয় দিন সমস্যা করলাম। তৃতীয় দিন হোটেলের মালিক রাত্রে এই কাজটা করার জন্য চেষ্টা করলো। তখন আমি সকালবেলা ঘুমের তো ওইটা পুরো হোটেল ভরা মানুষ ছিল। আমি বললাম মানে এটা ভাঙ ধরলাম, আমার অনেক পেট ব্যথা করে, ইমার্জেন্সি আমার বাড়িতে যাওয়া লাগবে। তখন উনি অনেক ওষুধ লিয়ে দিল ডাক্তারের দোকান তখন। অন্য বললো খাও, আসলে আমার তো রোগ নেই, তো আমি কেমনে খাম। তারপরও খাইলাম ওনার সামনে। খায়া পরে এক লোকে বললো যেন ওরে দেয় বাড়ি তুমি গিয়ে বাড়িতে আসলাম। বাড়িতে এসে এই কথা বলিনি। পরে কী করবো, পরে মায়ে আমার কইলো যেন বাড়ির পাশে আমার এক দাদি সম্পর্ক লেগে ওনাদের অনেক জায়গা জমিন বা কাঁচামালের দোকান আছে, ওখানে যাও কাজ করতে বললাম। ওনারা কিন্তু নিচে কাঁচামালের দোকানের কথা কয়ে নিয়ে ওনারা গিয়ে ওখানে বাসায় কাজ করতে গেলাম। যাওয়ার পর ওনারা বলতেছে যে আমার গরুগুলা বিলনে ঘাস খাওয়াও, তারপর মানে দেশ গ্রামের যে ক্ষেতের যে আতাল কাটে ওগুলা কোদাল দিয়ে কোবাও। মানে আমার তো জীবনে কোনোদিন কাজে করি নেই, এগুলা বলতেছে। তারপরে 1 সপ্তাহের মতো ডিউটি করলাম। ওনার একটা ছেলে ছিল ঢাকায়, উনি ঢাকা তো গেল। সেম ওনার ছেলে ঢাকা যাওয়ানোর পরে তো ঠিক ওই জায়গায় এই কাজটা করার চেষ্টা করলো। তখন আর কি আমার মাদ্রাসা লাইনের একটা বন্ধু ছিল, ওর নামটা আমি বলবো না, ওর সাথে এসে আমি একটু কথা শেয়ার করলাম যে দোস্ত এরকম 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 কথা চাই লেখা সবাই। তখন ভাইয়া ও এত বেশি কান্না করছে তা বলার বাইরে। ও কান্না করছিল? হ্যাঁ ও কান্না করছিল। ও কিন্তু আমার সাথে ওই মাদ্রাসায় তখন 1 ক্লাস মনে পড়ছিল। তারপরেও মানে অনেক বড় একটা মাদ্রাসায়, বলার ভিতরে অনেক বড় একটা মাদ্রাসায় পড়ালেখা করছে উনি। ও আমাকে যেই কথাটা বললো, আমি আজকে আপনার এখানে আসছি। জি। আমি কিছু নাম বলবো না অবশ্যই, এমন কিছু লোক তাদের প্রত্যেকটা রাত্রে ছেলে লাগে, এরকম কিছু লোক আছে। ও আমাকে বললো যে তার নামটা আর কি বললো যে উনি আমার সাথে এই কাজটা করছে অনেক জোর করে, এবং অন্য একটা ছাত্র দিয়ে আমারে ধরে রাখছে, উনি আমার সাথে কাজটা করছে। তখন মানে ও নিজেও এটার শিকার। তখন আমি ওর কথাটা গুরুত্ব দিই, যোগাযোগ করলাম আসলে কি এটা সত্য কি না। আচ্ছা। তখন তারা বললো যে হ্যাঁ উনি অনেক। তারপর আমি হ্যাঁ বললাম যে তখন তো আমরা ছোটো ছিলাম, এগুলো শুনতাম, আসলে এটা কি সত্য ছিল উনি করতো। তারপর উনি বলে যে এটা সত্য, আপনি তাহলে প্রকাশ করুন না কি লিখে কি সবাই কয় মানুষের প্রকাশ করা লাগবে না, আল্লাহ এটার বিচার একদিন না একদিন করবো, সেই জন্য আমরা প্রকাশ করি না, এটা আল্লাহ দেখতেছে না ও কী করতেছে এই আর কি। তারপরে ধরেন আমার ওখান থেকে আমি চিন্তা করলাম আমি
ঢাকায় চলে আসলাম জীবনে প্রথম। ঢাকায় তো আসতে দিব না, আমার বাবারা না জানাই আমার মায়ের ঢাকা দিয়ে দিল। ঢাকায় চলে আসলেন তখন আপনার বয়স কত? ঢাকায় আসছি তখন মনে হয় 13। 13। ওকে। তখন ঢাকায় আসছি, ঢাকায় আসার পরে প্রথম ঢাকায় আর কি এই দূর থেকে শিখতে আসলাম। আসার পরে কোন এলাকায় আসলেন? কেরানীগঞ্জ। কেরানীগঞ্জে। কেরানীগঞ্জ আসলাম, আসার পরে 1 বছর কাজ শিখলাম, কোনো সমস্যা হয়নি, একবার খুব ভালো মতন। সেখানে সমস্যা হয়েছিল এটুকু, এমনি যারা কাজ শিখাইতে আনছে তারা একটু অনেক খাটাইতো, তাদের বাসায় কাপড় চোপড় ধোয়াইতো, মানে কাজ শিখাইতো কমে, বাসায় কাপড় চোপড় ধোয়াইতো, এই করো সেই করো, মানে অন্য কাজ করাইতো। তারপরে বহুত কষ্টে মষ্টে 1 বছর হইলো, তখন আমার একটা ছোট বোনটার বিয়ে হলো। ছোট বোনটার বিয়ে হওয়ার পরে ছোট বোনটার ওর জামাই ঢাকা নিয়ে আসলো। ও জামাই যখন ঢাকা নিয়ে আসে তখন কিন্তু আমি ফোন চালাই না, আমি বাড়িতে বললাম ফোন করে যেন ওদের নাম্বারটা যেন তো ঢাকায় থাকে, তাহলে আমি ওদের সাথে কথা বলি। তখন নাম্বারটা বাড়িতে কিন্তু ঠিকই বলছে, আমি উড়াইতে একটা নাম্বার ভুল উঠাইছি। যখন একটা নাম্বার ভুল উঠাই তখন ফোনটা রং নাম্বারে যায়, আমি অন্য একটা কারখানার একজন লোকের নাম্বার দিয়ে ফোন দিই। তখন আমি বললাম আপনি কি মহিউদ্দিন? বলে হ্যাঁ মহিউদ্দিন। আমি বললাম আমি সাব্বির। ও কেমন আছো তুমি? উনি কিন্তু বলেন না এটা রং নাম্বার। আচ্ছা। উনি আমাকে বলে তুমি কেমন আছো? আমি কি ভালো আছি ভাইয়া। আপু কোথায়? উনি আমাকে বলে তোমার আপু তো বাসায়। আপনি কোথায়? আমি দোকানে। আমি আপনার আবার কির দোকান? আপনার তো টাইসের কাম করেন, তাহলে দোকান বললেন কোথায়? না আমি নতুন দোকান দিছি। আপনি নতুন দোকান দিছেন আমি তো জানি না, তাহলে আপনাকে বাসা কোন জায়গায়? দেশ থেকে আমারে বলছিল যে ওনারা মিরপুর থাকে, আর উনি আমার ঠিকানা দিলেন আমি 2,500 থাকি। আচ্ছা। জায়গার নাম 2,500। তখন আমি বললাম আপনার না মিরপুর থাকেন? উনি বললাম আমি বাসা চেঞ্জ করছি, আমরা এখানে চলে আসছি। তারপরে যা কথা কাটিয়ে দিলাম, আমি বললাম বাসায় গিয়ে ফোন দিও। কিন্তু উনি আমাকে ফোন দেয় ঠিকই, উনি কথা বলে, আপার সাথে কথা বলায় না। আসলে তো এটা রং নাম্বার, উনি কিন্তু এটা বলতেছে না। মানে আপনি নিজেও এটা বুঝতেছিলেন না প্রথমে? না আমি তো কখনো কথা ওনার সাথে দেখিও নি। পরে উনি কথা বলতেছে, কথা বলে উনি হঠাৎ করে একদিন সকালবেলা ভোরে আমার ফোন দিল, তোমার আপা অনেক অসুস্থ, তুমি ঢাকা ইমার্জেন্সি এখানে আসো। উনি বললেন? হ্যাঁ। পরে আমি সকালবেলা একেবারে ভোরে, আমি চিনি না কিছু, উনি আমাকে বলে তুমি যাত্রাবাড়ি আসো। আমি তো ঢাকা শহর, তখন আমি এমনি কোনো জায়গায় ঘুরি না, আমি যাত্রাবাড়ি ঠিক মতো চিনি না। ওইটা বাইক করতে হবে তো আমার দুপুরে 1টা বেজেছে। তখন আমি গাড়িতে উঠলাম, আমাকে মাগরিবের আজানের টাইমে আমার 2,500 বাজার নিয়ে নামাইলো। তখন আমি ওনারা ফোন দিলাম, কই আপনি? উনি কয় আমি আইতেছি। এই ঘুরাইতে গাড়াইতে উনি আমাকে রাত্র 8টা তামিজ রাখলো। ঠিক 8টা বাজে উনি আমাকে ফোনে বললো যে যদি তোর ভালো চাস, আমি কিন্তু ফোন নাই, আমি কিন্তু বারবার প্যাক্সের দোকানে গিয়ে কল দিতেছি। প্যাক্সের দোকানে 3টা লোক বসা, একালে প্রথম থেকে 3টা লোক আমারে ফলো করতেছে, যেন আমি কার সাথে কথা বলছি আর আমি কি হ্যাঁ কি বলে আর আমি কি বলি। আমি যখনই কথা বলি ওনারা বলে যে তুমি লাউডটা বাড়িয়ে দাও, কি লিখে আমি জানি না। তখন ওই লোকটা আমাকে বললো যদি ভালো চাস এই লাশ গাড়ি কেরানীগঞ্জে যাওয়ার জন্য আনাইতে আর কোনো গাড়ি পাবি না, তাড়াতাড়ি গাড়ি তোর। মানে আপনাকে চলে যেতে বলতেছে? হ্যাঁ। তখন আমার একটু আমি কিছু না চিন্তা করে আমি দৌড় দিলাম, দৌড় দিয়ে গাড়ির দ্বারা গিয়ে গাড়িটা পাইলাম না, গাড়িটা সারিয়ে গেল। তখন আমরা এখানে একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা। উইথ ডিউ রেসপেক্ট অল দ্য টিচার্স অফ মাদ্রাসা, এবং যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে, এবং বিশেষ করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা অফকোর্স ইটস আ ভেরি রেসপেক্টেড এডুকেশন, যেটা সবচেয়ে প্রাচীন শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থায়। তাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, ডোন্ট টেক ইট পার্সোনালি। এটাকে মাদ্রাসার দিকে আঙ্গুল তোলা অবশ্যই না, এটা একটা মানে ভয়াবহ রকমের ভুল হবে যদি আপনারা কেউ আজকের এই এপিসোডটা শুনে এটা করেন। আমরা বেসিক্যালি ফোকাস করতে চাই কিছু মানে নৈতিক স্খলন বা নৈতিক স্থলন কিছু মানুষের দিকে, তিনি যেটাই হন না কেন, বিদ্বান হন, একটা কথা আছে বিদ্বান কি জানি হলেও সে পরিত্যাজ্য বা কি যে একটা ব্যাপার আছে। সো সেটা যে কোনো জায়গাতেই হতে পারেন, যে কোনো জায়গাতে একজন দিনী আলেম যিনি, তিনি এলমি শিক্ষা নেয়ার পরেও যে সারাটা জীবন ভালো থাকবেন এবং তার মধ্যে কোনো নৈতিক স্খলন হবে না, এটা কিন্তু বলার কোনো সুযোগ নেই। ঠিক আছে, মানুষ যেহেতু হতেই পারে। এটা যেমন একদম সাধারণ শিক্ষা অবস্থায় একজন শিক্ষকের মধ্যেও সেটা হতে পারে, এবং নর্মালি তিনি যদি মাদ্রাসার হুজুর হন তাহলে সেখানেও হতে পারে। সুতরাং বিষয়টাকে আমরা বাংলা মিডিয়াম স্কুল কিংবা ইংলিশ মিডিয়াম স্কুল কিংবা মাদ্রাসা এইভাবে জিনিসটাকে না দেখি, আমরা বরং বিষয়টাকে দেখার চেষ্টা করবো এইভাবে যে তিনি একজন দ্বীনি এলেমদার মানুষ হলেও তার মধ্যে এই ভয়ানক রকমের ভুল করার যে ব্যাপারটা সেটা তার মধ্যে থাকতে পারে। আর উনি আজকে যে কথাটা বলছেন সেটা আসলে উনি নিজে ভিকটিম হয়েছেন সেই জায়গাটা থেকে, বাট উনি যেটা বলছেন সেটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা সেটা
ইনভেস্টিগেটেড না, আমরা আমাদের জায়গা থেকে ইনভেস্টিগেট করিনি। সুতরাং সেই জায়গা থেকে বিলিফ কিন্তু একান্তই আপনার। এবং যে কন্টেন্টটা এখানে উপস্থাপিত হচ্ছে, হুইচ ইজ ভেরি ভেরি টাফ কন্টেন্ট রেডিও পার্সপেক্টিভ থেকে, কারণ এই অনুষ্ঠানটি সারা দেশের মানুষ শোনেন, কিন্তু সামাজিক সচেতনতার জায়গাটা থেকে আমরা বিষয়টিকে আনতে চাচ্ছি এইভাবে যে একটা শিশু কিভাবে বিপদগামী একটা সম্পর্কের মধ্যে যায় এবং তার বেড়ে ওঠার জন্যে যে সেফটি নেট দরকার হয়, যে নিরাপত্তা বেষ্টনী দরকার হয়, পরিবার থেকে শুরু করে সমাজের প্রত্যেকটি জায়গায়, ছেলে মেয়ে নির্বিশেষে, আজকের এই ঘটনাটি শোনার পরে আপনি আপনার ঘরের যে শিশুটি আছে তার প্রতি এই বিষয়ে, বিশেষ করে সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিষয়ে অনেক বেশি মনোযোগী হবেন। এই কারণে হবেন যে এই বিষয়টা যতটা বেশি শারীরিকভাবে ভয়ানক রকমের ভায়োলেন্সের শিকার করে একটা শিশুকে, তার চাইতেও অধিকতমভাবে, তার চাইতেও ভয়ানকতমভাবে তার মানসিক বিকাশে বাধাগ্রস্ত করে। সুতরাং এই বিষয়টি কোনোভাবেই হেলাফেলা নয় এবং বিষয়টি আমরা আমাদের জায়গা থেকে গোপন রাখার মতো বিষয় মনে করছি না, কারণ এটা মানসিকভাবে পুরোপুরি বিকলাঙ্গ করে দিতে পারে একটা শিশুকে। এবং আমরা তো ইদানিং রেপ যে হারে দেখছি, পুরো গ্লোবালি যেভাবে দেখছি, আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে আমাদের আরও অনেক বেশি ওপেনলি আলোচনা করা উচিত, যাতে করে এই সব ট্যাবু, যে ট্যাবু ঘরের মধ্যে মানুষ লজ্জার আবরণে ঢেকে রেখে দিনের পর দিন একটা শিশুর প্রতি নির্যাতন করে যাচ্ছে, একটা মানুষকে বিপদগামী করছে, সেই জায়গাটিকে যদি ওপেনলি, ঘাটাকে যদি রোদে না নিয়ে আসা যায় বা দিনের আলোতে না নিয়ে আসা, সেই ঘাটা কখনো শুকাবে না। সুতরাং সেই জায়গা থেকে এটাকে ডিসকাস করা উচিত এবং কিভাবে এটাকে মিটিগেট করা যায়, কিভাবে এটাকে কম করা যায়, কিভাবে এটাকে একেবারে নিভিয়ে ফেলা যায়, সেই জায়গাটিতে আমাদের ফোকাস করা উচিত। হয়েছে রেডিও আম্বার 102.4 FM আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে, একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001-024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। হ্যাঁ, তারপর আমি ওখানে গেলাম, তখন ভাই আমি একালে ঠিক 3-4টা মুখ ছিল মনে হয়, সম্ভাবনা। আমি অনেক কানলাম, যেন আমি এখন কোথায় যাবো, আমি তো ঢাকা আসলে কিছুই না। তখন ওই যে লোক যারা প্যাক্সে দোকানে বসা ছিল, ওনারা আসলো, আইসা বললো সব কিছু জিজ্ঞেস পর আমি বললাম এরকম এরকম, তোমার সাথে কতদিন কথা বলছো? আমি বললাম 7-8 দিন। ওর নাম বলছে কি লোকটার? আমি বললাম বিল্লাল। বলে এখানে কিসের পরিচয় দিয়েছে? বলে দোকান করে, চাউলের দোকান। লোকটা কিন্তু সব সত্য কথা বলছে। আচ্ছা। আর যেই 3জন লোক বসা ছিল, ওই এলাকার মেম্বার ছিল, 3জন লোকই গণ্যমান্য নেতা ছিল। আচ্ছা। তখন বললো নাম্বারটা আমারে দাও। নাম্বার ওনার ফোন দিল। ফোন দেওয়ানোর পরে বললো, উনি ফোন দেওয়ানোর লোকে কয় আসসালামু আলাইকুম ভাইয়া, কি খবর? তুই আমার চিনস? চিনি তো। চিনলি তুই কি এরকম রকম একটা লোক আনছ কেরানীগঞ্জ যতন? না তো। তখন বলে তুই কই? আমি দোকানে। আমার দোকানে লইয়া গিয়া ওখানে থাবর ওই লোকটারে। আচ্ছা। আনছত কি লেখা? তখন আপনি বুঝতে পারছিলেন না যে এই ঘটনাটা আসলে কি ঘটতেছে এদের মধ্যে? তখন ওনারা অনেক মারধর করলো। তারপর ওনারা বললো যে ওর আসার যাওয়ার যে ভাড়া সব খরচ তুই দিবি এখন। পরে ওনার থেকে লইলো। পরে আমার বললো যে তুমি রাত্রে ওর বাসায় থাকো। ওর বাসাতেই? পরে আমি বললাম না, আমি ওনার বাসায় থাকলাম না। ও না, আমার প্রথম বলছিল তুমি যাও কা। তখন রাত্রে 12:30 বাজে। আচ্ছা। সে বলে তোমার একটা সিএনজি ভাড়া করে দিই, তুমি সিএনজি নিয়ে তোমার বাবু বাজার নামে দেবো। আমার ভয় করলো, কারণ এত রাতে আমি কোথায় এত কই যাবো, বা রাস্তায় যদি পুলিশে জিজ্ঞাসা করে বা কি কমু না কমু। পরে আমি কই না, আমি এত রাতে যাইতে পারবো না। তাহলে ওর বাসায় তাও আমি কমু না, তো আপনারা হয় মারছেন রাত্রে 19 দিয়ে আবার আমার মারধর করে আমি বাসায় থাকবো না। পরে একটা লোকে কইলো যান মেম্বার, তাহলে আপনার বাসায় লিয়ে যান। পরে একটা লোকেরা ফোন দিল, ওনার কি লেগে আমি জানি না। পরে উনি একটা মোটরসাইকেল নিয়ে আমার ওনার বাসায় লিয়ে গেল, উনি মেম্বারের বাসায় লিয়ে গেল। তুমি ওর বাসায় নিয়ে দিও, আমি পরে আসতেছি। পরে গিয়ে দিই বাসাটা দোতলা ছিল, একজন মুরব্বী মহিলা আর ওনার ওয়াইফ ছিল, কোনো ছেলে মেয়ে ছিল না। আর ওনার বাবা ছিল বুড়া, হেরা ছিল নিচতলায়। আমার দোতলায় একটা রুমের মধ্যে নিয়ে আর কি দিল। দেওয়ানোর পরে ওনার ওয়াইফ খাবার দাবার দিল, আমরা ভাত খেলাম। আমি একাই খাবার দাবার করে আমি শুয়ে রয়েছি। তখন উনি আসলো, আয়সা টিভিটা ছেড়ে দিল, বলে তোমার কোনো ভয় না, তুমি টিভি দেখো, টিভি দেখে ঘুমিয়ে থাকো। তখন
আমার ঘুমে না, আমার কেমন জানি ভয় করতেছে। মানে পরে একটা আতঙ্কের মধ্যে আছে। হ্যাঁ, পরে উনি একটু পরে ফিরে আসে, আচ্ছা কি ব্যাপার তুমি ঘুমাও না কা, ওই সেই মানে অনেক কথাবার্তা যেগুলো। পরে কয় আচ্ছা তুমি যখন ঘুমাও না লও, খুব ঘুরে আসি। পরে আমাকে এত রাতে ঘুরে যাবো না, কারে লও না। তখন আমি নিচে নামার পরে উনি রোড দিয়ে হাঁটতেছে আর অনেক কিছু দিয়ে যেছে। ওপেনলি অনেক মানুষ এইসব কাজ করতেছে সেই জায়গাটায়। সেখানে ধরেন মেয়েও আছে। রাস্তা, এটা কি গ্রাম অঞ্চল ছিল না? হ্যাঁ, গ্রাম, একবারে গ্রাম, গ্রামের মধ্যে সব। হ্যাঁ গ্রামের মধ্যে। তখন উনি আমার সেন্দা নিয়ে, একটা মিল ছিল, কাপড়ের মিল। আপনি দেখলেন কিভাবে? কারণ এত রাতের বেলা ওটা তো অন্ধকার থাকার কথা। না, ওই এলাকাটা কারেন্ট, আচ্ছা। অন্ধকার না, মানে একটা বাড়ির ভিতরে একটা ঘরে, ওই বাড়িটার ভিতরে হচ্ছে সব মহিলা, ঠিক আছে। এরকম উনি আমার দেখাইতেছে আর বলতেছে যে তুমি যাইবা, তাহলে তোমার আমি নিয়ে যাই। আমি বললি না। তখন অনেকক্ষণ ঘুরে টুরে উনি আমাকে বললো, উনি নিজেই বললো আর কি, যে না এই এলাকাটা এত ভয়ঙ্কর খারাপ, আমি এই এলাকায় থাকি না, আমি ফ্যামিলি ঢাকায় থাকি, মাঝে মাঝে আর কি এলাকায় আসি। আমার রুমে আসলো আয়সা, তারপর ওই রাত্রে উনি আমাকে কিছুক্ষণ পরে গেল, যাওয়ার পর মানে জানি গেটে যারা একটু ফোনে কথা বললো, কথা বলার পরে একটা লোক আসলো, মানে আরো একজন লোক নিয়ে মানে এসছে। উনি ফোনে কথা বলছে। পরে ওই লোকটা আসলো, আসার পরে উনি উনি আমার সাথে কাজটা করবো, ডাইরেক্ট মেম্বারে নিজে কইলো তোর যেন বাইরে ফেলে দিতে, তাহলে কি তুই এখন যাইতে পারবি? মেম্বার বললে কথা। হ্যাঁ, ওনার সাথে কাজটা করানো লাগবো। তারপরে ভাইয়া ওই লোকটা কি কম, আর উনি আমার সর মারছিল 2-3টা। মেম্বার চর মেরেছিল? হ্যাঁ, ওকে। 2-3টা সর মারছিল। যেহেতু নিচে ওনার বাবা ঘুমানো ছিল, ওনার ওয়াইফ ঘুমানো ছিল। ওনার ওয়াইফ কিন্তু একবারে চুপচাপ, দেখতে কোনো বদল। আমার মনে হয় উনিও অনেক কিছু জানে, হয়তো কিছু বলে না, কিসের জন্য সেটা আমি জানি না। তারপরে ওই দিন রাতে ওই লোকটা আমার সাথে কাজটা করলো, জীবনের প্রথম। এটা তো সম্ভবে না, একটা কি যে একটা অবস্থা হয় ভাই, আমি এটা ওই সময় সিচুয়েশনটা আমরা বলে বোঝানো যাবো না। আমি পড়ালেখা করি নেই, কিন্তু কিভাবে কথা বলতে আমি সেটা না, ঠিক আছে, আপনি যেভাবে বলছেন সেটা ঠিক আছে। এটা অমানসিক নির্যাতন, অমানবিক নির্যাতন। তখন আমি এত ওনার পা তালায় ধরছেন, এটা কোনোদিন সম্ভব না, কিন্তু উনি শোনে না। তারপরে একটু পরে ভোরে হয়ে গেছে, মানে ভোরে হয়ে গেছে, উনি সকালবেলা ভোরে একটা ফার্মেসিতে গিয়ে আমার কিছু ওষুধ কেটে দিল, সমস্যা ব্যথার ভিতরে। তারপর একটা বাসের টিকিট কেটে দিল, আর আমার হাতে 100 টাকা দিল। সকাল তো নাস্তা খাও না, পথে নাস্তা খাইলো। আমি চলে আসলাম, আর ওনার নাম্বারটা লিখে দিল। আমি গাড়ির মধ্যে ওই নাম্বারটা সিরিয়ালে দিছি, নাম্বারটা আনিনি। আমি তো ফোন চালাই না, নাম্বারটা লিখে দিয়েছিল, নাম্বারটা আনিনি। তারপর আমি সেখান থেকে চলে আসি। আসার পরে আর কি ধরেন হঠাৎ করে ধরেন আমার ভিতরে একটা নেশা কাজ করে গেল, জিনিসটা কি আমি করবো। মানে তখন আপনার ভেতরে একটা আগ্রহ তৈরি হলো যে না, আমিও দেখতে চাই আসলে বিষয়টা কি। তারপরে সর্বপ্রথমে যেটা হয় সেটা হলো ওই এলাকায় সেটা হচ্ছে আমি নদীর পাড়ে বসে রয়েছি, মন খারাপ, মানে বসার সিস্টেম আছে তো, ওই জায়গায় বসে রয়েছি বুড়িগঙ্গার কিনারে। ওখানে বসে রয়েছি, একটা লোক ইচ্ছা করে আসলো, এসে বললো তুমি এখানে বসে রয়েছো কেন, মন খারাপ? আমি কই হ্যাঁ। কয় সমস্যা কি, বউ লাগবে, এ লাগবে? উনি ইচ্ছা করতে পারবে এই কথাগুলো। আচ্ছা, আমি আর ইন ডিটেলে যেতে চাচ্ছি না, বিকজ আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে একটা মানুষ কিভাবে ভয়াবহ অপরাধের দিকে যায়, ভুল করে সেটা দেখানো, প্লাস হচ্ছে অপরাধটা কি করে সেটার পরিণতি দেখানো। আপনি যে বয়সে আগ্রহ বোধ করলেন এটার উপরে, আমি কিছু কোশ্চেন করবো আপনাকে, কোশ্চেনটার জবাব দিলেই চলবে। আমি স্টোরি আনতে চাই না, কারণ আমাদের স্টোরিটা আনলে হয়তো অনেকেই এই বিষয়টাকে, আমি জানি যে অনেকেই এখনো এই রাস্তাতে আছেন, সো এনজয়মেন্টের জায়গা থেকে নেবে, সেই সুযোগটা আমরা দিতে যাচ্ছি না। আপনি বরং আমাকে এটা বলেন যে আপনি কত বছর বয়সে সিদ্ধান্ত নিলেন যে আপনি এই ধরনের সম্পর্কে যাবেন? 16 বছর বয়স। এখন বয়স কত আপনার? এখন তো 23। তো 16 বছর বয়সে আপনি সিদ্ধান্ত নেয়ার পরে আপনি এই ধরনের সম্পর্কে গিয়েছেন? হ্যাঁ, অনেকবার গিয়েছেন, এবং এটা আপনি নিজ ইচ্ছাতেই গিয়েছেন? তার নিজ ইচ্ছাতে গেছি ভাইয়া। এমন একটা সময় আসলো, মানে আমি যদি 7 দিন যদি রেগুলার, আমার কোনো সমস্যা নেই। তো এটা কি আপনি কোনো ড্রাগ নিতেন বা কোনো কিছু নিতেন? আজ পর্যন্ত আমি কোনো সিগারেটও মুখে নেইনি, কোনো কিছুই না। আপনি 16 বছর বয়সে এই ধরনের সম্পর্কে গেলেন, আপনি এরপরে র্যান্ডামলি করে গিয়েছেন এবং বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশেছেন যারা অনেক ভাইয়া। আমি এখানে যে কথাটা যেমন বলতে চাই, এমন লোক আছে জীবনে কেউ কল্পনা করবো না। নিয়ত আমি আপনার বইটা যেদিনকে কিনছিলাম। কোন বই কিনেছিলেন? এই যে লাস্টের বইটা। আচ্ছা, এত রিকোয়েস্ট করছি যেন আমি কিবিরের বাইরে যেভাবে যোগাযোগ করতে। আপনি এখান থেকে ফিরে এসেছেন, আমরা যতদূর জানি যে আপনি এখান থেকে রিকভার করে ফিরে এসেছেন। ফিরেছি। কবে নাগাদ আপনি ফিরে আসার সিদ্ধান্ত নিলেন?
ফিরে আসার সিদ্ধান্ত তার আগে আপনি আমাকে একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আমি খোঁজার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হলো যে আপনি যখন এই ধরনের বিপদগামী সম্পর্কের মধ্যে যাচ্ছেন, তখন নর্মাল সম্পর্ক যেটাকে আমরা বলি যে একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে এই সম্পর্কটা একটা নর্মাল সম্পর্ক, এটা কি আপনি অনুভব করতেন নাকি এটাও আপনি অনুভব করতেন? এটা অনুভব করতাম, এবং এটাও কিন্তু আপনি যখন এই যে মানে আমি যে মেয়েলি ব্যাপারটা আমি মানে আমার মাথার ভিতরে আসছে তখন থেকে আর কি, যেমন এটা সরানোর চেষ্টা করছে কিন্তু সরতে পারে নাই। কিন্তু আমার মেইন সরানোর উদ্দেশ্য হইল আপনার কথা হইলো প্রথম কারণ আপনি আমার কি শুনে বা কি দেখে কি পড়ে আপনি এই রাস্তা থেকে সরে আসলেন? আসছিলাম মানে আরো বহু থাকে একটা জীবনের মানে কাহিনী। এই জীবনের গল্প তো আমি ঢাকা এই রেডিওতে নাকি আগের রেডিওতে? আগের রেডিওতে হ্যাঁ, কি গল্প আমি ছিল? তো একবারে ঢাকা প্রথম থেকে জীবনের শোনেন গল্প সব ছিল। সময়। আচ্ছা, হ্যাঁ। তো কি ঘটনাটা কি ছিল? করোনা ছিল মানে একটা লোক আসছিল, সে মেয়েদের সাথেই করছিল কিন্তু তার ইয়েটা নষ্ট হয়ে গেছিল। আচ্ছা, আর দ্বিতীয়ত হলো আমার একটা বন্ধু ছিল, ওনার ওয়াইফ গেছে, তখন আমরা পরবর্তী জানতে পারলাম যে ছেলেদের এই দুর্বলতার কারণে ওর ওয়াইফ থাকে না। তখন থেকে আর কি মাথা হটে গেল। তারপর তো ধরেন আর এই যে গেছে বুধবার মনে একটা জীবনের গল্প হয়েছিল, একটা ছেলে আসছিল ওই যে ক্যাম্পাসের কথা বললো। এই যে মানে বিপদগামী সম্পর্কটা এটা জন্ম দেয় ওনারা। কারা জন্ম দেয় আপনি বলছেন? এই যে রাস্তায় বিক্রি করে ওষুধ, ক্যানভাসাররা। কারণ এটা তো জানতাম না, ওনার কাছে কত লোক দাঁড়িয়ে থাকে, ওনারা নিজেরাই তো আগে বইলা দেয় যে একটা ছেলে সম্পর্ক, এটা যে জানে না হেও মাত্র দেওয়া পড়ে। যতগুলো লোক দাঁড়ায় মনে হয় অল্প কয়েকজন ভালো, আর সবাই এলিয়েনের। ঠিক আছে, এটা একটা খুব দুঃখজনক বিষয়, সামাজিক অবক্ষয়ের অবশ্যই একটা মারাত্মক রকমের সামাজিক অবক্ষয়। আমি আমার একটা বন্ধু বিদেশ যাবো, আমি গুলিস্তান আসছিলাম, ও গুলিস্তান বুড়ে গিয়ে উঠছিল, আমি সেখান থেকে আসছিলাম, আইসা ওরে মানে হোটেলেই কথাবার্তা কয়ে জামুগা মাগির বেড়া দিলাম। আমি এই যে বাইতুল মোকাররম মসজিদে নামাজ পড়তে ঢুকছিলাম, আমি এই কথাটা আমি ইয়াতে কইছিলাম, আমি জীবনের বই যেতেন কিন্তু হাত দ্বারা আমি কইছিলাম যে ভাই আজকে আমার সাথে এই ঘটনাটা করছে। হেদিন আমি নামাজ পড়ে বাইরে এলাম, একটা লোক একবার ভদ্রলোক উনি দাঁড়ে রয়েছে, উনি আমার সামনে খাড়া কইলো কি তুমি কোনটা পছন্দ করো? আমি বললাম কোনটা পছন্দ করি, এটা কোনো মতো বলে কি, আমি বলি এটা আবার কি? তারপর মানে এরকম দৈনিকই হয়, কিন্তু হইলে কি হবো, কাজটা করি ঠিকই সারা রাত্র, একটা রাত্র আজ পর্যন্ত আমি মনে ঘুমাইতে পারিনি, চোখ দিয়ে শুধু পানি ধরে আর মাথা এমন ওষুধ ধরে না মাথা ব্যথা কমে। আপনি বিবাহিত? আমি সেপ্টেম্বর মাসের 11 তারিখে বিয়ে করেছি। সেপ্টেম্বর মাসের 11 তারিখে বিয়ে করেছেন আপনি। এই সম্পর্ক থেকে বের হয়ে আসতে পেরেছেন পুরোপুরি? পুরোপুরি। আপনার ওয়াইফ জানে যে বিষয়টা নিয়ে, যে ঘটনাটা ঘটেছে আপনার জীবনে? ওয়াইফ তো জানে না, মানে আমারটা আমি জানি, আর আজকে প্রথম আপনি আর কি না আমার প্রত্যেকটা মানুষই আমার কারখানার বা বন্ধু বান্ধব সবাই বলতেছে যে আমি আগে বলছিলাম কি বিদ্যার যাইবো, পরে বলতেছে তোর জীবনে কি আছে তুই কি, কিন্তু কেউ তো জানে এত ভালো এলাকায়, সবাই জানে যে আপনি খুব ভালো মানুষ, এবং আপনাকে আমরা খারাপ বলছি না। কাজ যাওয়া মানে কারোর সাথে কোনো কাজ যাওয়া ঝগড়া আজ পর্যন্ত এতদিন বয়স আমার বড় আবার কারোর সাথে বাড়াবাড়ি তো হয় না, ঝগড়াও না। আমরা আজকের এই অনুষ্ঠানটিতে একটা কথা আপনাদেরকে বলতে চাই, দেখুন এগুলো নিয়ে বিভিন্ন রকমের ডিসকাশন আছে। হ্যাঁ, হোমোজেনাস সেক্সুয়ালিটি বা অন্য যে বিষয়গুলো আসে সেগুলো নিয়ে এক ধরনের আলাদা ডিবেট আছে সারা দুনিয়াব্যাপী, তর্ক বিতর্ক আছে। ধর্মীয়ভাবে যদি জিনিসটাকে আলোচনা করা হয় তাহলে সেটা নিয়েও এক ধরনের তর্ক বিতর্কর জায়গা আছে, সেটা নিয়ে আমরা কথা বলতে চাই না। আমরা বরং একটা জিনিস আজকের অনুষ্ঠানে দেখাতে চেয়েছি, সেটা হচ্ছে একটা শিশুর যে স্বাভাবিক বৃদ্ধি, সেই স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হলে, তার মধ্যে কোনো অস্বাভাবিক জিনিস প্রাপ্তবয়স্ক মানুষ তারা চাপিয়ে দেওয়া হলে, সেই ছেলেটা বা সেই মেয়েটা বড় হয়ে অস্বাভাবিক একটা সম্পর্কের মধ্যে চলে যায়। এতে করে যেটা হয়, ওই জীবনটা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। আমাদের সমাজে আজকে যে রেপ বা আজকে যেই যৌন জাগতিক মনোবৈকল্য, যেটা খুব চরম মাত্রায় প্রকাশিত হচ্ছে এবং আমাদের চারপাশে ঘটে যাচ্ছে, যেটা প্রকাশিত হলে আমরা সত্যি সত্যি ভাবতে চিন্তা করি যে এরা কি মানুষ। এরকম একটা দুটো ঘটনা প্রকাশিত হয়, কিন্তু অসংখ্য অসংখ্য ঘটনা লুকায়িত থাকে। অসংখ্য অসংখ্য ঘটনা আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের ঘরের মধ্যে কিংবা আমাদের ঘরের পাশে অগোচরে ঘটে যায়, যেটা শুধুমাত্র সামাজিকতার কথা ভেবে আমরা সেটাকে লাইমলাইটে আনি না, ফোকাস করি না। আজকের এই অনুষ্ঠানে সাব্বিরের দিকে যে আঙ্গুল তুলবেন বা সাব্বিরের এই যে স্টোরি যেটা প্রচার হলো সেটার দিকে যারা আঙ্গুল তুলবেন, তাদের কাছে আমরা একটা বিনীত অনুরোধ রেখে বলতে চাই, এই আঙ্গুলটি তোলার আগে আপনি আপনার ঘরের শিশুকে নিরাপদ স্থানে রাখুন। আপনি আপনার ঘরের যে বাচ্চাটি বড় হচ্ছে, সে শিশু নারী হোক কিংবা পুরুষ হোক, সে যাদের সাথে মিশছে, সে যাদের আদর পাচ্ছে, সে যেই হোক না কেন,
আপনি একেবারে নিশ্চিত হন যে সে আসলে নিরাপদ এবং স্বাভাবিকভাবে বড় হতে পারছে কিনা। একটা বিজ্ঞাপন ছিল, এটা কার আমি ঠিক জানি না, কিন্তু আমার খুব ভালো লেগেছে এই লাইনটা, আমি অনেকবার বলেছি, শিশুকে তার শরীরের সীমানা বোঝান। দ্য বেস্ট লাইন এভার। মানে এই জাতীয় বিজ্ঞাপনের ক্ষেত্রে বিশেষ করে যৌন যে কি বলা যায় ভিক্টিমাইজেশন বা যেটাই বলি না কেন যেটা হচ্ছে, সেই জায়গাটিতে খুব ভালো করে স্পষ্টভাবে একটা লাইনে সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। শিশুকে তার